হুম। 1.5 ঘন্টার বেশি। 1.5 ঘন্টায় শেষ করে দেবো, সমস্যা নেই। ওকে। ক্লাস নম্বর কত জানি এটা চলছে ভাই? 4, বাংলা 4। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করবেন। দেন, ওনাদের ছেড়ে দেন, একটু ওনাদের সাথে কথা বলি। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু বলবেন। জি স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো ক্লাস তো বুঝতেছেন নাকি, যা পড়াচ্ছি সব তো ঠিকঠাক? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি, সবাইকে আবার মিউট করে দিচ্ছি। ওকে। আজকে আমাদের দেখেন আলোচনায় থাকছে কি, আজকে আমাদের আলোচনায় থাকছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন দেখেন, একটা ব্যাপার আমি বলে রাখি, ধ্বনি পরিবর্তনটা আসলে কি, বা ধ্বনি পরিবর্তনটা কেন প্রয়োজন। দেখেন, ভাষা কি? ভাষা হচ্ছে মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। এটা আমরা বলে থাকি। ভাষা কি করে? ভাষা আমাদের মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করতে সহায়তা করে। হ্যাঁ। আমরা আহ, আমাদের বক্তা শ্রোতার মধ্যে মত বিনিময় হয় ভাষার মধ্য দিয়ে। এখন কথা হলো, এই ভাষাটা কালে কালে সময়ে সময়ে আর কি পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়। এই জন্য ভাষাকে আমরা বলি কি, ভাষা হচ্ছে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে ভাষা পরিবর্তনশীল। এই যে ভাষা যে পরিবর্তনশীল, ভাষা যে পরিবর্তন হয় মূলত কিসের মধ্যে দিয়ে পরিবর্তন হয়? এই পরিবর্তনটাই হয় মূলত ধ্বনির পরিবর্তন দিয়ে। অর্থাৎ ধ্বনির পরিবর্তন মানেই ভাষার পরিবর্তন। ঠিক আছে, ভাষার পরিবর্তনটাই হচ্ছে ধ্বনির পরিবর্তন দিয়ে। ওকে। এবার দেখেন, লক্ষ্য করেন, এই ভাষার পরিবর্তনটা বিভিন্ন ভাবে ঘটে থাকে। কিভাবে? অঞ্চল ভেদে ঘটে, সময়ের তারতম্যের কারণে ঘটে। কারণ আজ থেকে 100 বছর পূর্বে বাংলা ভাষা যেমন ছিল আজকে কিন্তু তেমন নাই, চেঞ্জ হয়েছে। এটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে চেঞ্জ হয়। যেমন আপনি যদি রাজশাহীতে আসেন, রাজশাহীতে এক ধরনের ভাষা পাবেন আপনি সাধারণ মানুষের মুখে। আপনি যদি রাজশাহীর পার্শ্ববর্তী জেলা নাটোরে যান, নাটোরে যেয়ে দেখবেন ভাষার আরেকটু চেঞ্জ আছে। বা তার পাশে যদি আপনি নওগাঁতে যান, এদিকে নওগাঁ, বা আপনি যদি ওদিকে সিরাজগঞ্জ বা পাবনা, ঠিক আছে, ঈশ্বরদী, এদিকে যান, ভাষার কিছুটা চেঞ্জ পাবেন, একটা পরিবর্তন আসছে, মানে একটু কিঞ্চিত চেঞ্জ হচ্ছে। এর চেঞ্জ হতে হতে আপনি যখন নোয়াখালীতে যাবেন দেখবেন যে সেখানে একটা ভিন্ন ধারার ভাষা পাবেন। আপনি যদি বরিশালে যান সেখানে আরেকটু ভিন্ন ধারার ভাষা পাবেন। আপনি যদি সিলেটে যান, সিলেটে যেয়ে দেখবেন যে উমা, বাংলা ভাষা এমন। আর আপনি যখন এই সিলেট থেকে আরেকটু যখন চলে যাবেন চট্টগ্রামের দিকে, চট্টগ্রামের দিকে যে দেখবেন যে আপনি পুরো আহত হয়ে গেছেন ভাষার অবস্থা দেখে। এই জন্য ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই বলেছিলেন যে বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে। হুম। ভাষার পরিবর্তন আর কি এইভাবে ঘটে থাকে আর কি মানুষের মধ্য দিয়ে। যাই হোক, যে বিষয়টা বলছি দেখেন, যে ভাষার পরিবর্তন হচ্ছে ধ্বনির পরিবর্তনের মধ্য দিয়ে। এই ধ্বনির পরিবর্তন অঞ্চলভেদে হয়, অঞ্চলভেদে হয়, সময়ের পার্থক্যের কারণে হয়, বিভিন্ন কারণে হয়। এরপরে দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা মানে কি? মানে প্রাতিষ্ঠানিক জ্ঞানের অভাব। এই প্রাতিষ্ঠানিক জ্ঞানের অভাবের কারণে অনেক সময় ভাষার পরিবর্তন ঘটে। অর্থাৎ আমি বলি একটা, কিন্তু সে আসলে শুদ্ধ উচ্চারণ করতে পারে না। সে তার মতো করে উচ্চারণ করছে, করে শব্দটাকে বিকৃত করছে, শব্দটাকে চেঞ্জ করছে। বা এরকম হয়, আমাদের মুখের ভিতরে অনেক জড়তা থাকে। আমাদের মুখের ভিতরে যে আলজিভাটা আছে, আলজিভায় অনেক জড়তা থাকে। জড়তা থাকার কারণে
আমরা শব্দকে বিকৃত উচ্চারণ করি, অর্থাৎ এরকম নানাবিধ কারণে ভাষার পরিবর্তন ঘটে যায়। ঠিক আছে, ভাষার পরিবর্তন নানাবিধ কারণে ঘটে যায়। তো যাই হোক, ভাষার পরিবর্তন ঘটুক, কারণ ভাষার পরিবর্তন ঘটলেই কি ভাষা সমৃদ্ধ হয়, ভাষার মধ্যে নতুনত্ব আসে, ভাষার মধ্যে আভিজাত্য আসে। ঠিক আছে, এই জন্য ভাষার পরিবর্তন হওয়া মানে উচিত, এই জন্য ভাষার পরিবর্তন হয়। নয়তো যদি ভাষার পরিবর্তন না হতো, তাহলে ভাষা থেমে যেত, ভাষা গতিশীল হতো না, ভাষা মরে যেত। ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা ভাষাকে বাঁচিয়ে রাখছি ধ্বনির পরিবর্তনের মধ্যে দিয়ে। এবার আসেন এই ধ্বনির পরিবর্তন, লক্ষ্য করেন এই ধ্বনির পরিবর্তন হয় চারটি উপায়। ধ্বনির পরিবর্তন পরিবর্তন হয় চারটি উপায়ে। ঠিক আছে, চারটি উপায়ে ধ্বনির পরিবর্তন হয়। আর ধ্বনির পরিবর্তনটা হচ্ছে দুই প্রকার। ধ্বনির পরিবর্তনটা হচ্ছে পরিবর্তন হচ্ছে দুই প্রকার। ধ্বনির পরিবর্তনটা কয় প্রকার? দুই প্রকার। একটু বুঝবেন। ঠিক আছে, ধ্বনির পরিবর্তনটা দুই প্রকার। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন, বলছি চারটি উপায়ে ধ্বনির পরিবর্তন ঘটে। এই দুইটা তথ্য একটু নোট করবেন। চারটি উপায়ে ধ্বনির পরিবর্তন ঘটে, আর ধ্বনির পরিবর্তন হচ্ছে দুই প্রকার। দুই প্রকার ধ্বনির পরিবর্তন কি কি? একটা হচ্ছে সাধারণ ধ্বনি পরিবর্তন, সাধারণ ধ্বনি পরিবর্তন। আরেকটা হচ্ছে কি পরিবর্তন? ব্যাকরণিক ধ্বনি পরিবর্তন, ব্যাকরণিক ধ্বনি পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তন দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে কি ব্যাকরণিক। দুই ধরনের ধ্বনি পরিবর্তন আছে। ওকে, এবার আসেন, যে ব্যাপারটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বেসিক দুইটা তথ্য আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে শব্দ বিশ্লেষণ। এই শব্দ বিশ্লেষণটা জানা খুবই জরুরি। লক্ষ্য করেন, শব্দ বিশ্লেষণটা জানাটা খুবই জরুরি আর কি। যেমন আমি একটা শব্দ লিখলাম, দেখেন একটা শব্দ লিখেছি, লক্ষ্য করেন একটা শব্দ লিখেছি আমার। এই আমার শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমার শব্দে কি পাবো? সরেয়া পাবো, ম পাবো, ময়ের সাথে আকার পাবো, আর এটা কি পাবো? র পাবো। আমার, দেখেন তো এই শব্দ বিশ্লেষণটা বুঝেন কিনা। এটা আব্দুল হাই বলেছিলেন, হ্যাঁ, এটা প্রমোদ চৌধুরী না, এটা আব্দুল হাই বলেছিলেন। ভাষাবিজ্ঞানী আব্দুল হাই বলেছিলেন। শীষ ধ্বনি কয়টা? দেখেন তিনটা শতে শীষ মানে ওই যে এটা কি বলবো, মানে শীষ দেওয়ার মতো উচ্চারণ হয়। এই জন্য যদি বলা হয় শীষ বর্ণ কয়টা, তাহলে বলবেন তালবর্ষ, মূর্ধন্য ষ, দন্তস্ব। আর যদি বলা হয় শীষ বর্ণ কয়টা, সরি ধ্বনি কয়টা, তাহলে বলবেন দুইটা, তালব্য শ আর দন্তস্ব, এই দুইটা। ওকে। ওকে, তাহলে এখন একটু বলবেন এই শব্দ বিশ্লেষণটা বুঝলেন কিনা। শব্দ বিশ্লেষণটা বুঝলেন কিনা একটু বলবেন। দেখেন শব্দ বিশ্লেষণ, তাহলে বলছি কি আমার, তাহলে সরেয়া ম আকার র, আমার। এই আমার শব্দটার দিকে তাকান, এখানে বলছি সরেয়া ম আকার র, আমার। এইটা হচ্ছে শব্দ বিশ্লেষণ। প্রথমে সরেয়া ছিল, সরেয়া লিখছি, ম ছিল, ম লিখছি, ময়ের সাথে আকার ছিল, হসন্ত দিয়ে আকার লিখছি। হসন্ত দেওয়ার অর্থ কি? হসন্ত দেওয়ার অর্থ হলো সে একেবারে পিওর সিঙ্গেল আছে, তারপরে যে বর্ণটা থাকবে সেই বর্ণের সাথে সে জোড়া লাগবে। আমি যদি এই পাশে একটা বর্ণ রস্বই যুক্ত করি, তাহলে সেটা ময়ের শিকারে মি হয়ে যাবে, কারণ এই মটা রস্বইর সাথে যুক্ত হবে। আমি যদি এই হসন্ত যদি না দেই, যদি এইভাবে ম আর এই পাশে যদি রস্বই লিখি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে মই। কারণ কি, এর নিচে হসন্ত নাই মানে কি, এর সাথে একটা অ আছে। অর্থাৎ হসন্ত নাই মানে অ আছে, আর হসন্ত দেওয়ার অর্থ হলো সে একেবারে পিওর সিঙ্গেল, তার সাথে কেউ নাই। কথা বুঝেছেন? এজন্য হসন্ত দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় হসন্ত নাই মানে সেটা আর কি, সেখানে কোনো মানে একটা অবর্ণ আছে। আর হসন্ত দেওয়ার অর্থ হইলো সেখানে কোনো বর্ণই নেই, সে একেবারে পিওর সিঙ্গেল অবস্থায় আছে, তার পাশে যেই বর্ণটা আসবে সেই বর্ণের সাথে সে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন, লক্ষ্য করেন, আমি একটা শব্দ বলছি কি, এই যে এই আমার শব্দের শব্দ বিশ্লেষণ এটা দেখলাম। আমি যদি এখন কয় আকারে কা লিখি, তাহলে কয়ের সাথে কি আছে? আকার আছে। সর্বদা মনে রাখবেন, কার চিহ্নগুলো ব্যঞ্জনের পরে বসে। কার চিহ্নগুলো কোথায় বসে? ব্যঞ্জনের পরে বসে। কার চিহ্নগুলো ব্যঞ্জনের পরে বসে, এটা সর্বদা মনে রাখবেন, যে কার চিহ্ন ব্যঞ্জনের পরে বসে। কার চিহ্ন কোথায় বসে? ব্যঞ্জনের পরে বসে কার চিহ্ন। আচ্ছা, কার চিহ্ন ব্যঞ্জনের পরে বসে, এটা সর্বদা মনে রাখবেন।
আমি যদি বলি লিখি কয়ের শিকারে কি, এখন আপনাদের অনেকের মনে মনে হতে পারে, আপনাদের মনে অনেকের জাগতে পারে যে রসইটা কয়ের আগে বসছে। ভাই কয়ের আগে বসুক আর যেখানে বসুক, রসই কাঠটা যেখানে বসুক, কয়ের আগে বসুক, নিচে বসুক, উপরে বসুক, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় বসুক, আপনার মনে রাখতে হবে কার এই আগে বসলেও তার অবস্থান এই কয়ের পরে, কয়ের আগে না। কয়ের আগে কখনো কার বসে না, কয়ের আগে কখনো কার উচ্চারণ হয় না। মানে কোনো ব্যঞ্জনের আগে কখনো কোনো কার উচ্চারণ হয় না, ব্যঞ্জনের পরে কার উচ্চারণ হয়। অর্থাৎ এই জায়গাতে কয়ের পরে রস্বই, অর্থাৎ এই রস্বই কারের অবস্থান অবশ্যই এই কয়ের পরে, কয়ের আগে না। অর্থাৎ এই যদি বলা হয় এই রস্বই কারটা কোথায়, আপনি কখনোই বলবেন না যে রস্বই কারটা শুরুতে আছে, আপনি বলবেন কি রস্বইটা কয়ের পরে আছে। একইভাবে যদি আমি বলি মনে করেন খয়রির শিকারে খি দিলাম, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি রস্বই কারটা কোথায় বলেন, তো আপনি বলবেন যে এই রস্বই কারটা এই ক্ষয়ের পরে আছে, ক্ষয়ের আগে নেই। আগে নেই, সে আগে বসে বসুক কোনো সমস্যা নাই, তার উচ্চারণ সর্বদা ক্ষয়ের পরে, অর্থাৎ ব্যঞ্জনের পরে তার উচ্চারণ। কথা কি বুঝেছেন? তাহলে এই জায়গাতে দুইটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। একটা হচ্ছে শব্দ বিশ্লেষণ, শব্দ বিশ্লেষণে কার বলেছি যে শব্দের কোথায় বসে, শব্দের সর্বদা কার পরে বসে, শব্দের কখনো কার আগে আসতে পারে না, মানে ব্যঞ্জনের কখনো আগে কার আসতে পারে না, কার সর্বদা ব্যঞ্জনের পরে থাকে। আরেকটা বলেছি মানে বর্ণের নিচে হসন্ত দেওয়ার অর্থ হলো সে একেবারে পিওর সিঙ্গেল, তার সাথে কোনো বর্ণ নাই। ঠিক আছে, এটা বলেছি। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন এই একটা যুক্ত বর্ণটা যদি আপনারা আমি ভাঙতে বলি, এই যে এই যুক্ত বর্ণটা দেখেন, এখানে কি কি আছে, এখানে ক আছে, ক এর সাথে কি আছে, মূর্ধন্য ষ আছে। আচ্ছা, এবার যদি আপনাকে আমি এই যুক্ত বর্ণটাকে ভাঙতে বলি তাহলে কি আছে, ক আছে, মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ এর পরে ম আছে। আমি যদি আপনাকে এই যুক্ত বর্ণটাকে ভাঙতে বলি, লক্ষ্য করেন এই যুক্ত বর্ণটাকে ভাঙতে বলি তাহলে কি আছে, ক আছে, মূর্ধন্য ষ আছে, ম আছে, ম এর পরে কি আছে, দীর্ঘ ই আছে। দেখেন তো এই যুক্ত বর্ণগুলো ভাঙা বুঝলেন কিনা, এই যুক্ত বর্ণগুলো ভাঙা বুঝলেন কিনা, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এই যুক্ত বর্ণগুলো ভাঙা বুঝলেন কিনা একটু রেসপন্স করবেন। ওকে, আচ্ছা, এবার দেখেন, আপনারা যদি এবার জিজ্ঞাসা করি বলেন তো এই দীর্ঘইকারটা কার, এই দীর্ঘইকারটা কার, এই যে দীর্ঘইকারটা লিখেছি এই দীর্ঘইকারটা কার, কয়ের, শয়ের না ময়ের? বলেন তো দীর্ঘইকারটা কার? ময়ের দীর্ঘইকার, রাইট। দেখেন, কারণ কি এই কয়ের সাথে যদি এই দীর্ঘইকারটা যুক্ত হয় তাহলে কিন্তু কয় দীর্ঘিকারে কি হয়ে যাবে, তারপরে এই যে এরকম হবে কিন্তু। এখন বলেন তো এটা কি কিস্ম? এটা কিস্ম না। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে দেখেন, এই যে দেখেন যুক্ত বর্ণের সাথে যে কার্ডটা আছে এই কার্ডটা মনে রাখবেন সর্বদা শেষ বর্ণের কার্ড। অর্থাৎ যুক্ত বর্ণের সাথে যখন কার থাকে সেই কারটা শেষ বর্ণটার কার হয়, শেষ বর্ণের কার হয়। কখনো প্রথম বর্ণেরও কার হয় না, মাঝের বর্ণেরও কার হয় না। এই কারটার মালিক হচ্ছে শেষ বর্ণ, শেষ বর্ণ। অর্থাৎ এই যে এই শব্দটাতে এই যুক্ত ব্যঞ্জনের শেষ বর্ণ কোনটা, এই ম, এই মটার মূলত এই কার, অন্য কারো না। অর্থাৎ এই কারটা এই ময়ের। কথা কি বুঝলেন? এই কারটা কার, এই ময়ের। এবার আসেন, এবার আরেকটা বিষয় লক্ষ্য করেন, দেখেন আমি এখানে একটা শব্দ লিখলাম ক আর ত, কত। এবার দেখেন তো এই কত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, ক এর সাথে কোনো কার আছে কি, কোনো কার নাই, মানে কি আছে, আছে, আর এই পাশে কি আছে, ত আছে। এবার একটু দেখেন তো এই যে এই অ এর সাথে যুক্ত হয়ে তো ক হচ্ছে, তাই না? ক হচ্ছে না? ক হচ্ছে। আর এই যে ত, এই দুটো মিলে কত হচ্ছে। এখন আপনি মনে করেন যে আপনার খায়েশ জাগলো, মনের মধ্যে ইচ্ছা জাগলো যে আপনি এই ক আর তরে যুক্ত অবস্থায় লিখবেন, মানে এইরকম ভাবে লিখবেন। এখন কিভাবে লিখবেন, কিভাবে এই কটারে এই ত এর সাথে যুক্ত করে দিবেন একসাথে?
মানে যুক্ত বর্ণ বানাই দিবেন কিভাবে? তখন আপনাকে একটা কাজ করতে হবে কি জানেন? এই যে ক, এই কটাকে এই প্যাটার্নে নিয়ে আসতে হবে। এই প্যাটার্নে যখন নিয়ে আসবেন তখন এই ক এর সাথে কোনো কার নাই মানে অ, এই অটা বেরিয়ে যাবে, তারপরে কি থাকবে? ত থাকবে। এখন আপনাকে একটা কাজ করতে হবে, তটাকে উঠাই দেওয়া মানে অটাকে উঠাই দেওয়া লাগবে। অটাকে যদি উঠাই দেন তাহলে কটা কিন্তু অটো এই তয়ের সাথে যুক্ত হয়ে কয় তয় হয়ে যাবে। অর্থাৎ আপনি ক ত থেকে দুইটা যুক্ত মানে আলাদা বর্ণ থেকে যখন আপনি যুক্ত বর্ণ করবেন, তখন এর মাঝে যে স্বরবর্ণটা আছে সেই স্বরবর্ণটাকে আপনি কি করবেন? উঠিয়ে দিবেন, অর্থাৎ মধ্য থেকে, শব্দের মধ্য থেকে স্বরবর্ণকে লোপ করাবেন। তখন সেটা যুক্ত বর্ণ হবে। তখন সেটা কি বর্ণ হবে? যুক্ত বর্ণ হবে। একইভাবে যদি আপনি এই যুক্ত বর্ণটাকে আলাদা বর্ণ করতে চান তাহলে কি করবেন? এই যে ক, এই ক এর সাথে কি আছে? ক এর সাথে ত যুক্ত আছে, অর্থাৎ এই ক ত, এটারে আপনি কি করবেন? ক ত এরকম করবেন। তখন আপনি কি করবেন? এই যে যুক্ত বর্ণ দুইটা, এই যুক্ত বর্ণ দুইটার মাঝখানে একটা আপনি স্বরধ্বনি প্রবেশ ঘটাবেন, স্বরধ্বনির প্রবেশ ঘটাবেন। তাহলে কি হবে? এই যে ক, ক এর সাথে একটা স্বরধ্বনির প্রবেশ দিলেন, অ দিলেন, তারপরে কি আছে? ত দিলেন। তাহলে এবার কি হয়ে যাবে? এবার হয়ে যাবে কত। দেখেন এই কটা এই তো অ এর সাথে যুক্ত হয়ে হয়ে গেল ক, আর এই যে ত, কত। তাহলে আপনাকে আমি যে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দুইটা আলাদা বর্ণ তখনই যুক্ত বর্ণ হবে যখন এদের মাঝে স্বরধ্বনিটাকে আপনি উঠিয়ে দিবেন। অর্থাৎ শব্দের মধ্য থেকে যখন আপনি স্বরধ্বনিকে লোপ ঘটাবেন, স্বরধ্বনিকে আপনি যখন লোপ ঘটাবেন তখন সেটা যুক্ত বর্ণ হবে। আবার যুক্ত বর্ণের মধ্যে যদি আপনি কখনো স্বরধ্বনির প্রবেশ ঘটান তাহলে সেটা কি হবে? যুক্ত বর্ণটা ভেঙে যাবে, যুক্ত বর্ণটা ভেঙে যাবে, যুক্ত বর্ণটা ভেঙে যাবে। ঠিক আছে? তাহলে আপনাকে আমি যে ব্যাপারটা বোঝাতে চাইলাম এই জায়গায়, যে দুইটা আলাদা বর্ণকে যখন আপনি যুক্ত বর্ণ করবেন তখন কি করবেন? শব্দের মাঝ থেকে একটা স্বরকে তুলে দিবেন। অর্থাৎ সহজভাবে যদি বলি, যুক্ত বর্ণ গঠন হয় স্বরধ্বনির লোপ ঘটলে, মধ্য থেকে স্বরধ্বনির লোপ ঘটলে, অর্থাৎ মধ্য স্বরলোপে যুক্ত বর্ণ হয়। আবার মধ্য স্বরাগমে কি ঘটে? যুক্ত বর্ণ ভেঙে যায়। বুঝলেন কিনা একটু আওয়াজ দেবেন। একটু দ্রুত রেসপন্স করবেন, সব বুঝলেন কিনা। ওকে, ধন্যবাদ, বুঝেছেন। তিনজনের রেসপন্স পেলাম, তিনজনের রেসপন্স পেলাম, বুঝেছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অর্থাৎ বাকিরাও বুঝেছেন, বুঝলাম আর কি। ওকে, তাহলে আমি আপনাদেরকে যে ব্যাপারটা বলছি, যে ব্যাপারটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, দুইটা আলাদা বর্ণকে যদি আমরা যুক্ত বর্ণ করি তখন আমরা কি করব? শব্দের মাঝ থেকে স্বরধ্বনিকে লোপ ঘটাবো, অর্থাৎ মধ্য স্বরলোপ। আবার দুইটা যুক্ত বর্ণকে যদি আমরা আলাদা বর্ণ করতে চাই তাহলে যুক্ত বর্ণের মাঝে একটা স্বরধ্বনির প্রবেশ ঘটাবো, অর্থাৎ মধ্য স্বরাগম ঘটাবো। এই কথাটা বললাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, লক্ষ্য করেন, এবার লক্ষ্য করেন, আমি একটা শব্দ লিখলাম ক্লিপ। ক্লিপ থেকে কি লিখছি? ক্লিপ থেকে লিখছি কিলিপ। কি লিপ। এই জায়গাতে একটু বলবেন, এই যে রস্বই কারটা আছে, এই রস্বই কারটা এখানে এসে 1 নম্বর না 2 নম্বর, কোন রস্বই? একটু বলবেন, একটু দ্রুত বলবেন। হ্যাঁ, আমি আপনাদের রেসপন্স আশা করছি। যারা আমার সাথে যুক্ত আছেন আমি আপনাদের রেসপন্স আশা করছি। একটু বলবেন যে এই রস্বই কারটা কোনটা, কয় রস্বই কার না লয় রস্বই কার, অর্থাৎ 1 নম্বরটা না 2 নম্বরটা? একটু বলবেন, হ্যাঁ, একটু বুঝে শুনে বলবেন। আচ্ছা, দেখেন, একজন লিখেছেন কয়ের, আর একজন লিখেছেন 1 নম্বর। আচ্ছা, ওকে, এবার একটু দেখেন, আমি আপনাদের কিন্তু বলেছি, আপনাদেরকে আমি একটু আগে বলেছি যে যুক্তবর্ণ, যে শব্দে যুক্তবর্ণ থাকে যুক্তবর্ণের শেষ বর্ণের কার হয়। এখানে দেখেন যে রস্বই কারটা আছে, রস্বই কারটা অবশ্যই
শব্দের শুরুতে দেখানো হলেও এটা কিন্তু শব্দের শুরুতে এই রস্বই ইকারটা নাই। এই রস্বই ইকারটা আছে এই যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণের পরে, অর্থাৎ এই যে ক আর ল যুক্ত বর্ণ আছে এদের পরে মূলত এই রস্বই ইকারটার অবস্থান, অর্থাৎ শব্দের ভেতরে অবস্থিত রস্বই ইকার। রস্বই ইকারটা শব্দের ভেতরে অবস্থিত। আচ্ছা, এবার একটু দেখেন তো এই যে রস্বই ইকারটা কার, এই কয়ের না লয়ের? আমি আপনাদেরকে বলেছি যে শেষ যুক্ত বর্ণের কার হয়, কারটা হয় শেষ যুক্ত বর্ণের, অর্থাৎ এই জায়গাতে যে রস্বই ইকারটা, এই রস্বই ইকারটা মূলত এই লয়ের, লয়ের রস্বইকার মূলত। ঠিক আছে, যদি কয়ের হইতো তাহলে কিন্তু কয়ের সাথে যদি রস্বইকার যুক্তই থাকতো তাহলে কিন্তু এই ক আর ল কিন্তু যুক্ত অবস্থায় থাকতো না, আলাদা হয়ে যেত, আলাদা হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ এই রস্বইকারটা কার? এই রস্বইকারটা হচ্ছে লয়ের, অর্থাৎ শেষ বর্ণটার। তাহলে এই রস্বইকারটা মূলত এই যে এই লয়ের রস্বইকার, এই রস্বইকারটা এই লয়ের রস্বইকার। তাহলে এই পাশে দেখেন তো থাকে কি, এই যে ক, এই যে ক আর ল যে যুক্ত অবস্থায় ছিল, অর্থাৎ এই যুক্ত অবস্থায় ছিল, এই যুক্ত অবস্থাটা যদি আমরা তখনই ভেঙে দিতে পারবো যখন এই যুক্ত বর্ণ দুইটার মাঝখানে কোন একটা স্বরধ্বনির প্রবেশ ঘটাতে পারবো। এই যে দেখেন, এই যে ক আর ল, এই দুইটার মধ্যে ক আর ল, এই দুইটার মধ্যে কোনটার প্রবেশ ঘটালাম? এই রস্বইকারটার প্রবেশ ঘটালাম। এই রস্বইকারটার প্রবেশ ঘটানোর ফলে, এই রস্বইকারটার প্রবেশ ঘটানোর ফলে দেখেন যুক্ত বর্ণটা ভেঙে গেছে। কেমনে? আমরা একটু বিশ্লেষণ করি, দেখেন এই যে ক, এই ক এর সাথে কি আছে? ল যুক্ত আছে। ল এর সাথে কি যুক্ত আছে? রস্বই যুক্ত আছে। তারপরে কি আছে? প আছে। দেখেন একেবারে স্বাভাবিকভাবে আমি বলছি। তারপরে দেখেন এই যে ক, এই ক এর সাথে কি আছে? ক এর সাথে আছে রস্বই। তারপরে ল, ল এর সাথে কি আছে? ল এর সাথে রস্বই আছে। তারপরে প আছে। এবার আপনি একটু মেলান, এই যে দেখেন ক, এই যে ক, এই যে ল, এই যে ল, এই যে রস্বই, এই যে রস্বই, এই যে প, এই যে প, কেটে দেন। কেটে দেওয়ার পরে দেখেন এই যে একটু তাকান, লক্ষ্য করেন এই যে ক আর ল, এই দুইটার মাঝখানে একটা রস্বই চলে আসছে। অর্থাৎ এই যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ দুইটার মাঝখানে কি একটা রস্বই ধ্বনি চলে আসছে। রস্বই ধ্বনিটা চলে এসে কি করেছে? যুক্ত বর্ণ, বর্ণ দুইটারে ভেঙে দিয়েছে। এই যুক্ত বর্ণ দুইটা ভেঙে দিল। এটাই কি? এটাই হচ্ছে মধ্য স্বরাগম। এটা কি? এটাই হচ্ছে মধ্য স্বরাগম। কথা বুঝেছেন? অর্থাৎ যুক্ত বর্ণ ভেঙে দেওয়া। দেখেন আপনার দৃষ্টিতে দেখুন এই রস্বইকাটা শব্দের শুরুতে মনে হতে পারে, কিন্তু না, এই রস্বইটা শব্দের শুরুতে না। এই রস্বইটা হচ্ছে ক এর পরে অবস্থিত, ক এর পরে অবস্থিত, ক এর পরে, এই যে ক এর পরে রস্বই অবস্থিত। এই রস্বইটা ল এর পরে অবস্থিত, অর্থাৎ এই যে ক এর পরে রস্বই, রস্বইয়ের পরে ল। অর্থাৎ এই যে দেখেন ক আর ল যুক্ত অবস্থায় ছিল, এই যুক্ত অবস্থানটা ভেঙে দিল কে? এই রস্বইটা শব্দের মাঝখানে ঢুকে। এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। মনে রাখবেন, মধ্য স্বরাগম ঘটলে যুক্তবর্ণ ভেঙে যায়। মধ্য স্বরাগম ঘটলে যুক্তবর্ণ ভেঙে যায়। আর যুক্তবর্ণ গঠন হয় মধ্য স্বরলোপ ঘটলে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। কথা বুঝলেন কিনা একটু বলেন। কথা বুঝলেন কিনা একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ, বুঝেছেন। এবার আসেন, আরেকটা ব্যাপার আছে আপনাদের, যে ব্যাপারটা সম্পর্কে একটু জানতে হবে, সেটা কি? দেখেন, 2 নম্বর যে বেসিক তথ্যটা, প্রথমে বলেছি শব্দ বিশ্লেষণ, তারপরে হচ্ছে এই চিহ্ন দিকে তাকান। এই চিহ্ন, অর্থাৎ এই যে এই চিহ্নটার অর্থ কি? এই চিহ্নটার অর্থ হলো আপনি এই পাশ থেকে এই পাশে যাচ্ছেন, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে যে আপনি কি ধরনের চেঞ্জ দেখতেছেন, কি ধরনের পরিবর্তন দেখতেছেন। এখানে ছিল কি, এখানে এসে ঘটলো কি? অর্থাৎ এখানে থেকে এখানে আসার পরে কি ধরনের চেঞ্জ ঘটলো, এই চেঞ্জটাকে আপনাকে বলতে হবে। মানে এইটার সাপেক্ষে এই পাশে কি ধরনের চেঞ্জ, এইটার সাপেক্ষে এটাতে কি ধরনের চেঞ্জ, এই চেঞ্জটাই আপনাকে নির্ণয় করতে হবে। কথা বুঝেছেন? এই চেঞ্জটাই আপনাকে নির্ণয় করতে হবে, এই চেঞ্জটাই আপনাকে দেখতে হবে। এখন লক্ষ্য করেন, যে মনে করেন যে এই পাশে ছিল সরেও সরেয়া, এই পাশে এসে থেকে গেল সরেয়া, অর্থাৎ এই পাশে আপনার দুইটা ছিল, এই পাশে একটা হয়ে গেল, একটা উঠে গেল। অর্থাৎ এই পাশে এসে একটা নাই, এই জন্য এটাকে কি বলছি? নাই মানে কি? লোপ। অর্থাৎ এই পাশে লোপ ঘটছে। মানে আপনাকে এইভাবে উত্তরগুলো করতে হবে। অর্থাৎ এই যে এই চিহ্নটা যেদিকে নির্দেশ করবে সেটা নতুন রূপ, এই নতুন রূপে এসে আপনার কি মানে কি চেঞ্জ হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাই মূলত আসলে ধ্বনির মানে ওই পরিবর্তন, ওই নামটা আমরা করব। ঠিক আছে, ওকে। এবার একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, আমরা স্বরধ্বনিগত কিছু পরিবর্তন দেখি। স্বরধ্বনিগত কিছু পরিবর্তন, স্বরধ্বনি, স্বরধ্বনিগত
স্বরধ্বনিগত পরিবর্তন। স্বরধ্বনিগত পরিবর্তন কোনগুলো দেখেন, একটা বলছে কি স্বরাগম, স্বরাগম, আরেকটা বলছে কি স্বরলোপ, স্বরাগম স্বরলোপ, আরেকটা বলছে কি স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, আরেকটা বলছে কি অপিনিহিতি, আরেকটা বলছি অভিশ্রুতি, আরেকটা বলছি কি অভিশ্রুতি, আরেকটা বলছি অসমীকরণ। দেখেন এগুলো হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন। অর্থাৎ অর্থাৎ এই যে যে শব্দ মানে যে প্রকারভেদগুলো দেখছেন, এখানে আমি যেগুলো লিখেছি এগুলো সবগুলো হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন, সবগুলো হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন। কথা বুঝেছেন? সবগুলো হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন। এখন দেখেন আমি একটা একটা করে ধরবো আর বোঝাবো। লক্ষ্য করেন 6 নম্বরটা, 6 নম্বরটা যেখানে আছে সেটা কি অসমীকরণ। অসমীকরণটা কি, মনে করেন এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2, এটা হচ্ছে কি একটা সমীকরণ। আমি যখন এই সমীকরণ অর্থাৎ এক্স আর ওয়াই এই দুটার কি হবে, 2 হবে। অর্থাৎ মনে করেন এক্স এর মান কত, এক্স এর মান 1, 1, 1, আর এটার মান কত 1, সমান সমান কত 2। ব্যাপারটা এরকম। এখন দেখেন এটা যদি এরকম হয়ে যায় 2 + 1, তাহলে কিন্তু এখানে 2 হবে, হবে না, অসমান হয়ে গেল। এই সমানটারে আমরা অসমান করব, কেমনে করব দেখেন, লক্ষ্য করেন। বলছি এটা হচ্ছে কি অসমীকরণটা, কি অসমীকরণটা হচ্ছে দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য দেখেন দ্বিরুক্তি শব্দের, দ্বিরুক্তি শব্দের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি দূর করার জন্য, দূর করার জন্য শব্দের মাঝে, শব্দের মাঝে আ আগমন, আ স্বরের আগমন, আগমনকে বলা হচ্ছে কি অসমীকরণ। কেমনে দেখেন, বলছি কি লক্ষ্য করেন, খুবই সহজ। বলছি ধপ, ধপ, এই যে দেখেন ধপ ধপ দ্বিরুক্ত শব্দ, সেম উচ্চারণে। এবার আপনি এর মাঝে একটা আ স্বর প্রবেশ করাই দিবেন, তাহলে কি হবে ধপা, ধপ। দেখেন এটা হচ্ছে ধপা, এটা হচ্ছে ধপ, দেখেন আর সেম উচ্চারণ হলো না, ধপা ধপ। বলছে কি টপ টপ সমান কি টপা টপ, টপা টপ, দেখেন সেম উচ্চারণ আর হইল না, টপা টপ। হুম। বলছে কি ঘজ ঘজ, ঘজ ঘজ কি হইলো ঘচা ঘজ। তাহলে দেখেন এই জায়গাতে আর কি সেম উচ্চারণ থাকলো না, সম উচ্চারণ থাকলো না। এই সম উচ্চারণ না থাকাটাকে বলা হচ্ছে কি, সম উচ্চারণ না থাকাকে বলা হচ্ছে অসমীকরণ। কি বলা হচ্ছে? অসমীকরণ বলা হচ্ছে, অসমীকরণ, অসমীকরণ বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে আসেন, এরপরে আসেন লক্ষ্য করেন, এরপরে লক্ষ্য করেন। আচ্ছা একটু নোট করবেন দ্রুত, হ্যাঁ খুব ফাস্ট নোট করবেন, তাহলে আমরা অনেক কিছু পড়তে পারবো, যেহেতু আপনাদের সময়ও খুব কম। ঠিক আছে, ওকে। এবার আসেন অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতিটা কি দেখেন, অপিনিহিতিটা কি, অপিনিহিতিটা হইল তেমন কিছু না, এটা হচ্ছে, এটা হচ্ছে পরের ইকার বা রস্যুকার আগে উচ্চারিত হওয়া, উচ্চারিত হওয়াকে কি বলে, অপিনিহিতি বলে। ঠিক আছে, পরের রস্যইকার বা রস্যুকার আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে। পরের রস্যইকার বা রস্যুকার আগে উচ্চারিত হওয়াকে কি বলে,
অপিনিহিতি বলে, অপিনিহিতি। তাহলে এই জায়গায় দেখেন, লক্ষ্য করেন, পরে রস্বইকার রস্যকার কেমনে আগে উচ্চারণ হয়। যেমন বলছি কি, আজি, আজি থেকে কি হইলো, আইজ, আজি থেকে আইজ, রাতি থেকে রাইত, চালু থেকে চাউল, আউশ থেকে, সরি, আশু থেকে আউশ, আশু থেকে আউশ, সাধু থেকে সাউদ। আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দেখবেন, হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই শব্দগুলোতে দেখেন, বলছি পরের ইকার, মনে রাখবেন, এই যে আজি থেকে আইজ দেখেন সরিয়া বর্গীয় জ, তারপরে রস্বই ই আছে। আচ্ছা, আর এই পাশে এসে কি ঘটলো, এই পাশে এসে ঘটলো সরিয়া রস্বই বর্গীয় জ। দেখেন তো, এই জায়গাতে রস্বইকারটা কার পরে ছিল, বর্গীয় জ এর পরে ছিল না? এই রস্বইকার বা রস্যকার যার পরে থাকবে, অর্থাৎ যেই বর্ণটার সাথে থাকবে, এইটা এই পাশে এসে সেই বর্ণের আগে চলে আসবে। অর্থাৎ এই রস্বইটা ছিল বর্গীয় জয়ের পরে, কিন্তু এই পাশে এসে সেটা কি করলো, বর্গীয় জয়ের আগে চলে আসছে। এই যে আগে চলে আসা, এটাই হচ্ছে অপিনিহিতি। আগে চলে আসাটাই হচ্ছে অপিনিহিতি। তাহলে দেখেন, এই যে অপিনিহিতি বলছি, আগে চলে আসছে, এটাকে অপিনিহিতি বলছি। এবং এই অপিনিহিতিটা দেখেন, এই পাশে যে কয়টা ব্যঞ্জন আছে, এই পাশে সেম ওই কয়টাই ব্যঞ্জন আছে, সরি, যে কয়টা বর্ণ ছিল এই পাশে সেম ওই কয়টাই বর্ণ আছে। অর্থাৎ এই যে আ, জ, জ, রি, মানে এই যে জ, জ, ই, অর্থাৎ সেম বর্ণ আছে। তো যাই হোক, এখন আমার যে কথাটা, আমার বক্তব্যটা হলো এটা, যে পরের ইকার বা রস্যকার যেটা থাক না, মানে যেটাই থাক না কেন, রস্বইকার বা রস্যকার, সেটা আগে চলে আসবে। এই আগে চলে আসাটাকে বলছি কি, অপিনিহিতি বলছি, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে এই রস্যকারটা ধয়ের পরে ছিল, ধয়ের আগে চলে আসছে সাউদ। এই রস্যকারটা তালব্য শ এর পরে ছিল, আগে চলে আসছে। এটা লয়ের রস্যকার, মানে লয়ের পরে ছিল, আগে চলে আসছে। এটা তয়ের পরে ছিল, রাতি, অর্থাৎ আমরা জানি যে এই তয়ের পরে কি, রস্বই, অর্থাৎ কারগুলো সর্বদা ব্যঞ্জনের পরে থাকে, যেটা আপনাদেরকে আমি বারবার বলছি। তাহলে এই যে দেখেন, এই রাতি থেকে কি রাইত, আজি থেকে আইজ, এগুলো সব হচ্ছে অপিনিহিতির উদাহরণ। বুঝলেন কিনা একটু বলবেন, হ্যাঁ, বুঝলেন কিনা একটু বলবেন, আওয়াজ দেবেন। ওকে, বুঝেছেন, ধন্যবাদ। তাহলে একটু নোট, আপনাদের এতক্ষণ নোট করা হয়ে গেছে। এবার দেখেন, আরো কয়েকটা শব্দ দিই, যেমন কন্যা। কন্যা থেকে কি, কন্যা থেকে কন্যা, কন্যা। ধন্য থেকে, দেখেন, ধন্য থেকে ধন্য। মান্য থেকে মান্য। তারপরে আছে কি, সভ্য থেকে সভ্য। তারপরে আছে কি, আহ নব্য থেকে নৈব্য। তাহলে দেখেন, এখানে যেগুলো আছে, এগুলো দেখে একটু তাকান। এখানে যেগুলো আছে, এই সবগুলো কি, সবগুলোই হচ্ছে কি হতে পারে বলেন তো, এগুলো কি হতে পারে? আচ্ছা, এবার দেখেন, একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, বলছি কন্যা।
কন্যা থেকে কি কন্যা। এখন আপনার দৃষ্টিতে দেখেন, লক্ষ্য করেন, ক ক নয়জ ফলা আকার, নয়জ ফলা আকার, তাহলে শব্দের মাঝে একটা রস্বই থেকে যাচ্ছে, তাহলে শব্দের মাঝে একটা রস্যের আগমন ঘটছে, সুতরাং এটা কি, এটা মধ্য স্বরাগম। এটাই হওয়ার কথা আপনার দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে বা সবার দৃষ্টিতে, এটা মধ্য স্বরাগম হওয়ার কথা। কিন্তু না, এটাও অপিনিহিতি, এটাও অপিনিহিতি, এটাও এটা মধ্য স্বরাগম না, এটা হচ্ছে অপিনিহিতি। এটা অপিনিহিতি, মনে রাখবেন, কি মনে রাখবেন, যুক্ত ব্যঞ্জনের পূর্বে, যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই বর্ণ ধ্বনির, ধ্বনির আগমন অপিনিহিতি হয়। এটা একটু নোট করেন, যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই ধ্বনির আগমন সেটা কি, অপিনিহিতি। যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই ধ্বনির আগমন সেটা কি, অপিনিহিতি, অপিনিহিতি। যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই ধ্বনির আগমন অপিনিহিতি। ওকে, এরপরে আসেন, দেখেন, এরপরে দেখেন লিখছি কি, দেখিয়া, দেখিয়া থেকে লিখছি কি, দেখা, দেখা থেকে লিখছি দেখে। সহজ কথা, দেখেন এই যে খ, খয়ের সাথে রস্বইকার ছিল, খয়ের পরে রস্বইকার ছিল, রস্বইকারটাকে খয়ের আগে নিয়ে আসছি। ঠিক আছে, দেখিয়া থেকে দেখা। দেখেন তো, এই যে দেখা, দেখা কি, দেখা হচ্ছে অপিনিহিতি, দেখা কি, অপিনিহিতি, অপিনিহিতি। এই দেখিয়া থেকে দেখা বলছে যেটা, এই দেখিয়া থেকে দেখা যেটা, সেটা হচ্ছে অপিনিহিতি, কি, অপিনিহিতি, লক্ষ্য করেন। আচ্ছা, একটু নিচে লিখি, দেখেন, দেখিয়া, দেখিয়া থেকে কি, দেখিয়া থেকে দেখা, দেখা, দেখা থেকে কি, দেখা থেকে দেখে। এই দেখেন, এই দেখা, এই যে রস্বইকারটা কার পরে আছে, ক্ষয়ের পরে আছে, ক্ষয়ের আগে নিলাম, আগের মতোই আর কি। তাহলে এটা কি, এটা হচ্ছে অপিনিহিতি। এটা কি বলবো, অপিনিহিতি, যেটা আমরা একটু আগে দেখলাম, অপিনিহিতি। আচ্ছা, অপিনিহিতি। আর এই অপিনিহিতির পরে যে ধাপটা তৈরি হচ্ছে, দেখে সুন্দর যে ভাষাটা তৈরি হচ্ছে, সেটাকে বলছে অভিশ্রুতি। অভিশ্রুতি, অভিমানে সুন্দর, শ্রুতি মানে শোনায়, সুন্দর শোনায় যায়, যেটা হচ্ছে চলিত রূপ। এটা হচ্ছে, দেখো, দেখেন, এটা হচ্ছে সাধুরূপ, এটা হচ্ছে সাধুরূপ, আর এটা কি, এটা হচ্ছে সাধুরূপ, ঠিক আছে, এটা সাধুরূপ। এই সাধুরূপের যে বিধ্বস্ত যে রূপটা আছে, সেটা হচ্ছে অপিনিহিতি। পরে রস্বইকার বা রস্যকারটা আগে যখন আসছে, সেটা অপিনিহিতি। আর অপিনিহিতির পরের যে সুশ্রী যে ধাপটা আছে, সুন্দর যে ধাপটা আছে, সেটাকে বলছে অভিশ্রুতি। যেমন দেখেন, বলছি দেখিয়া থেকে দেখা, দেখা থেকে দেখে, শুনিয়া থেকে শুননা, শুনিয়া থেকে কি, শুনিয়া থেকে শুননা, শুননা, শুননা থেকে কি, শুনে। বলিয়া থেকে কি, বলিয়া, বলিয়া থেকে বললা, বললা, বললা থেকে কি, বলে, বলে। দেখেন, হাটুয়া, হাটুয়া থেকে কি, হাটুয়া থেকে হাউটা, হাউটা, হাউটা থেকে কি, হাউটা থেকে হেঁটো, হাউটা থেকে হেঁটো। বলছে কি, গাছুয়া, গাছুয়া থেকে কি, গাছুয়া থেকে গাউছা, গাউছা, গাউছা থেকে কি, গাউছা থেকে গেছো। তাহলে এই যে দেখেন, এখানে যে শব্দগুলো লিখেছি, এই শব্দগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে দ্বিতীয় যে ধাপটা, সেটা হচ্ছে অপিনিহিতির ধাপ। আর অপিনিহিতির পরে যে সুশ্রী যে ধাপটা তৈরি হয়েছে, সেই ধাপটাকে বলছি কি, অভিশ্রুতির ধাপ। একটু নোট করবেন, অপিনিহিতির পরের ধাপটা হচ্ছে অভিশ্রুতি, অপিনিহিতির পরের ধাপটা কি, অভিশ্রুতি, অভিশ্রুতি। লেখা হলে একটু আওয়াজ দেবেন, হ্যাঁ, তাহলে আমরা একটু সামনে আগাবো।
ওকে, এবার আসছেন। তাহলে আমরা এখানে দেখেন তিনটা বিষয় দেখলাম, অপিহিতি দেখলাম, অভিশ্রুতি দেখলাম, অসমীকরণ দেখলাম। এবার আমরা এই তিনটা জিনিস একটু ধাপে ধাপে দেখব। প্রথমে দেখব এই দুইটা প্রথমে দেখব। স্বরাগম। স্বরাগম মানে কি? স্বরাগম মানে স্বরধ্বনির আগমন ঘটবে। স্বরধ্বনির আগমন ঘটবে। স্বরলোপ মানে কি? স্বরলোপ মানে হচ্ছে স্বরের লোপ ঘটবে। স্বরলোপ মানে স্বরের লোপ ঘটবে। লোপ। স্বরলোপ মানে স্বরের লোপ ঘটবে। তাহলে স্বরের আগমন ঘটতে পারে কোথায়? ঘটতে পারে স্বরের আগমন, স্বরের আগমনটা শব্দের শুরুতে ঘটতে পারে, শব্দের মাঝে ঘটতে পারে, শব্দের শেষে ঘটতে পারে। মনে রাখবেন, শব্দের শুরুতে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাহলে অবশ্যই সে পূর্ণ বর্ণ হিসেবে ঘটবে। পূর্ণ বর্ণ অর্থাৎ কখনো কার হিসেবে শব্দের আগে বসবে না। মানে কার হিসেবে কখনো শব্দের পূর্বে আসে না। স্বরধ্বনি স্বরধ্বনি শব্দের পূর্বে যদি বসে, মানে শব্দটা যদি স্বরধ্বনি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই সেটা পূর্ণ বর্ণ দিয়ে শুরু হবে। ঠিক আছে, স্বরেও স্বরেয়া ক খ, মানে স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘই এগুলো দিয়ে শুরু হবে। ঠিক আছে, কখনো কার চিহ্ন দিয়ে শুরু হবে না। আচ্ছা, তাহলে দেখেন, এটা স্বরাগমটা কোথায় ঘটতে পারে? শুরুতে ঘটতে পারে, মাঝে ঘটতে পারে, শেষে ঘটতে পারে। তাহলে এক নম্বরটা দেখেন, আমরা বলছি কি শুরুতে। শুরুতে হলে সেটাকে বলবো আদি। আদিতে ঘটলে সেটাকে বলবো আদি স্বরাগম। কি বলবো? আদি স্বরাগম। একইভাবে শব্দের শুরুতে যদি স্বরলোপ ঘটে তাহলে সেটাকে বলবো আদি স্বরলোপ। কি বলবো? আদি স্বরলোপ বলবো। আদি স্বরলোপ। তাহলে আদি স্বরাগম আর আদি স্বরলোপ। তাহলে উদাহরণ আমরা একটু দেখি, লক্ষ্য করেন। আদি স্বরাগম কেমন? বলছি স্ত্রী, শব্দটা হচ্ছে স্ত্রী। স্ত্রী থেকে দেখেন হয়ে গেল কি? স্ত্রী। স্ত্রী। ঠিক আছে, শব্দটা ছিল আস্তাবল। আস্তাবল, সরি, ইস্তাবল। ইস্তাবল থেকে হয়ে গেল কি? ইস্তাবল থেকে হয়ে গেল আস্তাবল। আরো অনেক উদাহরণ আছে, আমি বেশি উদাহরণ টানবো না, আমি কম উদাহরণ টানবো যাতে আমাদের ক্লাসটা আর কি ঠিকঠাক শেষ করতে পারি। দেখেন, এখন দেখেন এই যে স্ত্রী শব্দটা এতটুকু এতটুকু দেখেন কমন। ঠিক আছে, এবার দেখেন শব্দের শুরুতে এই যে রস্বই ধ্বনি, এই রস্বই ধ্বনিটা চলে আসছে। দেখেন এতটুকু এতটুকু কমন, এতটুকু এতটুকু কমন। এবার দেখেন এই এতটুকু অংশ শব্দের শুরুতে অটো চলে আসছে। তাহলে এই যে আমি যখন এই পাশ থেকে এই পাশে আসলাম, এসে দেখছি শব্দের মাঝ শুরুতে একটা মানে শব্দের শুরুতে একটা স্বরবর্ণের আগমন ঘটে গেছে। শব্দের শুরুতে একটা স্বরবর্ণের আগমন ঘটে গেছে। এই আগমন ঘটে যাকে বলছি কি? স্বরাগম। মানে কোথায় ঘটছে? শুরুতে ঘটছে, এই জন্য এটাকে বলছি কি? আদি স্বরাগম বলছি। কি বলছি? আদি স্বরাগম। এবার দেখেন একইভাবে সেম প্যাটার্নে এখানে সেম কাজটা হয়। যেমন বলছি কি, শব্দটা ছিল উদ্ধার। উদ্ধার থেকে কি হলো? উদ্ধার থেকে উধার। উধার থেকে কি? উধার থেকে ধার। দেখেন, উদ্ধার থেকে ধার, উধার থেকে ধার। আচ্ছা, এরপর দেখেন বলছি কি অলাবু। অলাবু থেকে লাবু। লাবু। লাবু থেকে লাউ। লাবু থেকে লাউ। দেখেন এই জায়গাতে স্বরেরও পরিবর্তন হয়েছে, ব্যঞ্জনেরও পরিবর্তন হয়েছে। আমি যেহেতু স্বরধ্বনির দৃষ্টিকোণ থেকে দেখছি এই জন্য আমি এটাকে জাস্ট স্বরধ্বনির বিচারে আমি এটাকে বিচার করব, স্বরবর্ণের বিচারেই বিচার করব। দেখেন এই জায়গাতে শব্দের শুরুতে একটা হ্রস্ব বর্ণ ছিল, হ্রস্ব বর্ণ, কিন্তু এইখানে শব্দের শুরুতে থাকলেও, লক্ষ্য করেন, শব্দের শুরুতে থাকলেও এই পাশে এসে কিন্তু আর নাই। এখানে দও ছিল, দও কিন্তু এখানে এসে লোপ পেয়েছে। সেই দটাকে আমরা বাদ দিই, সমস্যা নেই। দ, এটা ব্যঞ্জন বর্ণ, আমরা এটাকে স্বরবর্ণের বিচারে আমরা দেখছি, এই জন্য ব্যঞ্জন বর্ণ আমরা কাউন্ট করব না, আমরা শুধু স্বর কাউন্ট করব। এখন দেখেন এই যে রস্যউ, এই রস্যউটা শব্দের শুরুতে ছিল, এখানে এসে নাই। এই যে রস্যউটা শব্দের শুরুতে ছিল, এখানে এসে নাই। এই যে নাই, নাই মানে কি? লোপ পেয়েছে। এই লোপ পাওয়ার জন্য কোথায় থেকে লোপ পেয়েছে? শব্দের শুরু থেকে লোপ পেয়েছে। আমি বারবার একটা কথা বলছি, শব্দের শুরু থেকে যদি লোপ পায় বা শব্দের শুরুতে যদি আসে তাহলে সে পূর্ণ বর্ণ হিসেবে আসবে, পূর্ণ বর্ণ। এই যে পূর্ণ বর্ণটা ছিল, লোপ পেয়েছে, এই জন্য এটাকে বলছি কি? আদি স্বর লোপ বলছি। এটাকে কি বলছি? আদি স্বর লোপ বলছি। একইভাবে দেখেন সেম প্যাটার্নে যদি সেম কাজটা হয়, যদি শব্দের মাঝখানে হয় তাহলে সেটাকে বলবো কি? সেটাকে বলবো মধ্য স্বরাগম। কি বলবো? মধ্য স্বরাগম। আর যদি শব্দের মধ্য থেকে যদি স্বরধ্বনি উঠে যায় তাহলে সেটাকে বলবো কি? মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ। স্বরলোপ, মধ্য স্বরলোপ। দেখেন, মধ্য স্বরলোপ আর মধ্য স্বরাগম। ওকে, এবার একটু লক্ষ্য করেন। বলছি একটা শব্দ বলছি আজ। এই আজ থেকে বলছি কি? আজ থেকে বলছি আইজ। দেখেন, আজ থেকে আইজ একটা উদাহরণ দিচ্ছি। আরেকটা উদাহরণ বলছি কি? দেখেন, ক্লিপ। দেখেন একটু আগে দিয়েছিলাম, ক্লিপ থেকে কি? ক্লিপ থেকে কি লিপ? কি লিপ?
এরকম অনেক উদাহরণ আছে, গ্লাস থেকে গ্লাস, ঠিক আছে, গ্লাস থেকে গ্যালাস, মার থেকে মাইর, এরকম অনেক উদাহরণ আছে, ঠিক আছে। আপনারা অনেক উদাহরণ পাবেন, কোনো সমস্যা নাই। এবার একটু দেখেন এই যে সরেয়া আর বর্গীয় জ, লক্ষ্য করেন তো, এই যে সরেয়া সরেয়া, বর্গীয় জ বর্গীয় জ, দেখেন শব্দের মাঝে একটা অটো রসই চলে আসছে। দেখেন ক্লিপ, এই যে লক্ষ্য করেন ক্লিপ, যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়া মানে কি, ভেঙে যাওয়া মানেই হচ্ছে মধ্যস্বর আগম। আপনাদেরকে আমি একটু আগে বলেছি যে যুক্ত বর্ণ ভেঙে যাওয়া মানেই সেটা মধ্যস্বর আগম, আর যুক্ত বর্ণ গড়া মানেই সেটা মধ্য স্বরলোপ, ঠিক আছে। মধ্য স্বরাগম মধ্য স্বরলোপ। ওকে, এবার তাহলে দেখেন এই পাশে যেটা আছে মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপে কি কি আছে দেখেন। বলছে কি, বলছি রাইত, রাইত থেকে বলছি কি, রাইত থেকে বলছি রাত, রাত, রাইত থেকে রাত। বলছি দেখেন ভ্রু, মানে ভুরু ভুরু, এই ভুরু থেকে বলছি কি, ভুরু থেকে বলছি ভ্রু। দেখেন ভ্রু থেকে, মানে ভুরু থেকে ভ্রু, দেখেন এই যে ভ আর র, লক্ষ্য করেন এই যে ভয়ের রস্যকার আছে, রয়ের রস্যকার আছে, ভুরু। এই ভুরু ভ আর র দুইটা কিন্তু আলাদা বর্ণ, আলাদা বর্ণ। এই ভয়ের থেকে যদি রস্যকারটাকে যদি আমরা তুলে দিই তাহলে ভ এরকম সিঙ্গেল হয়ে যাবে, আর সিঙ্গেল হয়ে গেলে ভ পরের বর্ণ রয়ের সাথে যুক্ত হয়ে যাবে। এই কাজটাই করেছি, এই কাজটা করে কি করেছি, এই ভ আর রকে যুক্ত করে দিয়েছি। আর আপনাদেরকে বলেছিলাম যে যুক্ত বর্ণ হয় কখন, যখন মধ্যে থেকে স্বরধ্বনি লোপ পায়, অর্থাৎ এটা মধ্য স্বরলোপ। বুঝলেন কিনা একটু আওয়াজ দেন। হ্যাঁ, হেঁটো হবে, হাটুয়া থেকে হেঁটো, রাইট, হাটুয়া থেকে হাউটা, হাউটা থেকে হেঁটো। বুঝছেন, একটু বলেন বুঝলেন কিনা। আমি একটু দ্রুত করছি, হ্যাঁ। আজ 8 দিন থেকে আমি অসুস্থ, বুঝতে পেরেছেন। প্রচুর জ্বর। গত শুক্রবারের জ্বর একটু কম ছিল, শনিবার দিন জ্বর ছিল প্রায় 103 ডিগ্রির মতো, রবিবার দিনে জ্বর ছিল 102.5 ডিগ্রি। হুম, মানে প্রচন্ড জ্বর নিয়ে আপনাদের ক্লাস কন্টিনিউ করেছি, ক্লাস কখনো মিস দেইনি, অনেকগুলো ক্লাস নিয়েছি। তা আজকেও মানে এখন জ্বর নেই। হুম, এখন জ্বর নেই, কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক এত বেশি খেয়েছি, প্রায় 10টা অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে পর্যন্ত। আজকে অ্যান্টিবায়োটিক শেষ হলো দুপুরে। তো যে কারণে আসলে খুব একটা এনার্জি পাচ্ছি না, ঠিক আছে। মানে এত বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, কি আর বলবো। মনে করেন যে এই কয়েকদিন যে ক্লাসগুলো নিয়েছি সব মনের জোরে নিয়েছি। সব ক্লাস মনের জোরে নিয়েছি, কোনোটা আসলে কি বলবো, মানে আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। হুম, হ্যাঁ এটা আসলে ঋতু পরিবর্তন জনিত জ্বর, কি আর করার আছে বলেন। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে ভারসাম্য পাচ্ছি না, হ্যাঁ। মানে শক্তি বলটা এত যে আর কি হারিয়ে গেছে। মানে আমার সচরাচর আমি অসুস্থ খুব কম হই। হুম, লেকচার শিট নেই তো, লেকচার শিট পড়াচ্ছি না তো। এটা, আহা আপনিও অসুস্থ লিজা। কি করবেন বলেন, পড়তে তো হবে। হ্যাঁ, জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ ভরসা সবকিছুর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে দ্রুতই সুস্থ হয়ে যাব, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। আমরা পড়াশোনায় চলে আসি, পড়াশোনায় ফিরে আসি। তাহলে দেখেন আমি আপনাদেরকে দেখালাম আদি স্বরাগম, মধ্য স্বরাগম, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ।
এরকম তো মনে পড়ছে না, কি কিছু দিয়েছি নাকি আপনাদের, কই না তো, এরকম তো কিছু দেওয়া হয়নি সম্ভবত। কোনটার কথা বলছেন আমি স্মরণ করতে পারছি না। আচ্ছা যাই হোক, আমরা একটু আলোচনায় আসি, হ্যাঁ, শেষ করতে হবে আমাদের। লক্ষ্য করেন 3 নম্বরটা, 3 নম্বরটা কোথায় হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে শব্দের শেষে হচ্ছে। দেখেন শেষে যেটা হয় সেটাকে বলা হয় কি অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম, স্বরাগম অর্থাৎ একেবারে শব্দের শেষে চলে আসবে। তারপরে বলছি কি, এটা যদি যখন হবে তখন সেটাকে বলবো কি, এটা হচ্ছে অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ। দেখেন কেমন এটা, লক্ষ্য করেন। বলছি কি, একটা শব্দ বললাম আজ, এই আজ থেকে হয়ে গেল আজি। আজি। শব্দটা বললাম বেঞ্চ, বেঞ্চ থেকে হয়ে গেল কি বেঞ্চি। দেখেন বেঞ্চি। লক্ষ্য করে দেখেন এই যে রস্বইকারটা, এই রস্বইকারটা কিন্তু এখানে ছিল না, এখানে আসছে। এই রস্বইকারটা মূলত কার, এই যে এই ইও আর চ যুক্ত আছে না, ইও আর চ যুক্ত আছে না, এই ইও চ এর পরে মূলত এই রস্বইকারটা। এই যে বর্গীয় জ আছে, বর্গীয় জ এর পরে মূলত রস্বইকারটা, অর্থাৎ এই যে বর্গীয় জ, বর্গীয় জ এর পরে রস্বইয়ের অবস্থান। এই যে এই যুক্তবর্ণ, এই যুক্তবর্ণের পরে মূলত রস্বইয়ের অবস্থান, অর্থাৎ শব্দের একেবারে শেষে, শেষে এসে রস্বইটা অবস্থান নিয়েছে। আমরা জানি যে কারগুলো ব্যঞ্জনের শেষে বসে, যেহেতু শেষে বসেছে সুতরাং এটা কি বলবো, এটা বলবো এটাকে বলবো অন্তঃস্বরাগম। কি বলবো, অন্তঃস্বরাগম বলবো, অন্তঃস্বরাগম। ঠিক আছে, অন্তঃস্বরাগম। ওকে। দেখেন আরেকটা আমি উদাহরণ টানতে পারি এখানে, বলছি কি আজ, এই আজ থেকে বলছি কি আজই, কাল থেকে বলছি কি কালই। দেখেন এই যে লক্ষ্য করেন এই সরিয়া সরিয়া, এই যে সরিয়া বর্গীয় জ, বর্গীয় যা, এই যে দেখেন শব্দ শেষে একটা রস্বই চলে আসছে। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো অন্ত, অন্তঃস্বরাগম। কি বলবো, অন্তঃস্বরাগম বলবো, অন্তঃস্বরাগম। একইভাবে দেখেন আমি যদি এই পাশে দেখি অন্তঃস্বরলোপটা কেমন, বলছে কি দেশি, এই দেশি থেকে হয়ে গেল কি, দেশি থেকে হয়ে গেল দেশ, দেশি থেকে দেশ। দেখেন এই শব্দের শেষে রস্বইটা ছিল, এই রস্বইটা কিন্তু ওখানে আর নেই, দেশি। ঠিক আছে। বা বলছি কি, বলছি রাতি থেকে রাত, রাতি থেকে রাত। দেখেন রাতি, রাতি, ই শেষে ই উচ্চারণ হচ্ছিল, সেই ইটা এখন আর উচ্চারণ হচ্ছে না, এখন হচ্ছে রাত, রাত। অর্থাৎ এই যে শব্দ শেষে ইটা, এই ইটা লোপ পেয়েছে। ঠিক আছে। বলছি কালই, লক্ষ্য করেন একটা শব্দ লিখছি কালই, এই কালই থেকে বলছে কি, কালই থেকে হয়ে গেছে কি, কালই থেকে হয়েছে কাল। অর্থাৎ এই যে শব্দের শেষে যে রস্বইটা ছিল, এই রস্বইটা দেখেন লোপ পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই রস্বইটা আর থাকছে না শব্দের শেষে। তাহলে এই যে শব্দের শেষ থেকে উঠে যায় এটাকে বলা হয় অন্তঃস্বরলোপ, আর শব্দের শেষে চলে আসে এটাকে বলা হয় অন্তঃস্বরাগম। কথা বুঝলেন কিনা, কথা বুঝলেন কিনা একটু বলবেন। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা একটু সামনে আগাই, ঠিক আছে। ওকে। তাহলে এখানে আমরা দেখেছি কি শব্দের মাঝে, সরি শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটছে অন্তঃস্বরাগম, আর শব্দের শেষ থেকে স্বরধ্বনির লোপ ঘটছে অন্তঃস্বরলোপ। এই পার্থক্যটা আমরা দেখেছি। আচ্ছা, এরপরে আসেন পরের যেটা বলছি সেটা হচ্ছে স্বরসঙ্গতি। পরের যেটা সেটা হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিটা কি জিনিস দেখেন, স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, স্বরসঙ্গতিটা কি, স্বরসঙ্গতির ক্ষেত্রে মনে রাখবেন কোনো স্বরধ্বনির আগমনও ঘটবে না, লোপও ঘটবে না। কি ঘটবে, একটা স্বরের প্রভাবে আরেকটা স্বর চেঞ্জ হবে, পরিবর্তন হবে। মনে করেন এই পাশে ছিল সরেও সরেয়া, সরেও সরেয়া, এই পাশে এসে সেটা হয়ে গেছে সরেয়া, সরেও সরেয়া, আর এই পাশে এসে হয়ে গেছে কি আহ এই পাশে এসে হয়ে গেছে কি, এই সরেওটা ঠিক আছে, সরেয়াটা রস্বই হয়ে গেছে। অর্থাৎ এইটা, এইটা ঠিক আছে, কিন্তু এইটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই স্বরেও, এই স্বরেও এতটা প্রভাবশালী, এতটা প্রভাব প্রতিপন্ন যে সে পরের যে স্বরটা আছে এই স্বরটাকে পুরোটাই চেঞ্জ করে দিল। অর্থাৎ এক স্বরের প্রভাবে যখন অন্য স্বরের পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। লক্ষ্য করেন স্বরসঙ্গতি। দেখেন আমি লিখছি কি, এক স্বরের প্রভাবে, আপনারাও লিখবেন, এক স্বরের প্রভাবে, এক স্বরের প্রভাবে
এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, অন্য স্বরের পরিবর্তন, পরিবর্তনকে কি বলে? অন্য স্বরের পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে, স্বরসঙ্গতি বলে। এই স্বরসঙ্গতিটা হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে প্রগত, দুই নম্বরটা হচ্ছে পরাগত, তিন নম্বরটা হচ্ছে মধ্যগত, আর চার নম্বরটা হচ্ছে অনন্য। ঠিক আছে? তাহলে প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। এই যে প্রগত যেটা, সেটা একেবারে সহজভাবে মনে রাখবেন। এই যে পয়র ফলা, প মানে কি? পয়র ফলা মানে কি? প্রথম, প্রথম। ঠিক আছে? এই পয়র ফলা দিয়ে মনে রাখবেন প্রথম, প্রথমটি ঠিক থাকবে। পরাগততে মনে রাখবেন এই যে পর মানে পরা, পরের আর কি, পরেরটা, পরেরটা ঠিক থাকবে। চলে যাবেন? চলে যাবেন? আচ্ছা, এরপরে বলছি মধ্যগত। অনেক সময়, এখন দেন, চেঞ্জ করে দেন। মধ্যেরটা ঠিক থাকবে, ঠিক থাকবে না। হুম, এক মিনিট। এখনই আপনি চেঞ্জ করেন, সমস্যা নাই। আচ্ছা। হুম, আচ্ছা আচ্ছা, কোনোটা ঠিক থাকবে না। একটু লক্ষ্য করবেন, আমি এখানে চারটি প্রকার লিখেছি। চারটি প্রকারে আমি লিখেছি কি? যে প্রগততে বলছি প্রতে প্রথমটা ঠিক, দুইতে লিখেছি পরাগত, পরাগত শব্দ দেখেন পর কথাটা আছে, অর্থাৎ পরেরটা ঠিক। আর মধ্যে দেখেন মধ্য কথাটা আছে, মধ্যেরটা ঠিক থাকবে না বলেছে এবার। আর চার নম্বরে বলেছি অনন্য, অনন্যতে বলেছি কোনোটাই ঠিক থাকবে না, কোনোটাই ঠিক থাকবে না, এই কথাটা বলেছি। এবার একটু উদাহরণটা দেখবেন, উদাহরণ দেখে একটু মেলাবেন আর কি। ঠিক আছে? তাহলে দেখেন আমি উদাহরণ লিখছি, দেখেন পাশে। যেমন লিখছি কি? শিকা। লিখছি দেখেন শিকা। শিকা থেকে কি বলছি? সিকে। শিকা থেকে সিকে বলছি ভুলা। ভুলা থেকে বলছি কি? ভোলা, ভোলা। বলছি বিলাতি। বিলাতি থেকে বলছি কি? লি তি। আরেকটা শব্দ লিখছি দেখেন, ধোকা। ধোকা থেকে লিখছি কি? ধুকো। ধোকা থেকে কি লিখছি? ধুকো লিখছি। তাহলে দেখেন এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটা উদাহরণ টেনেছি। চারটা উদাহরণের মধ্যে দেখেন প্রথমটা যেটা বলছি, শিকা থেকে শিখে, শিখে। এখন এই জায়গাতে একটু তাকাবেন, লক্ষ্য করেন। পথ- প্রথম বর্ণ তালব্য শ, দ্বিতীয় বর্ণ ক। প্রথম বর্ণের সাথে যে কারটা আছে সেই কারটা কি? সেই কারটা হচ্ছে হ্রস্ব ই কার। এখানে এসে এই পাশে যে চেঞ্জটা হলো, দেখেন এই পাশে আসলাম, আসার পরে তালব্য শ আছে, ক আছে। এবার তালব্য শ এর সাথে হ্রস্ব ই কার ছিল, এখানেও তালব্য শ এর সাথে হ্রস্ব ই কারই আছে, কিন্তু এখানে আকার, এখানে একার হয়ে গেছে। এখন দেখেন তো কোনটা ঠিক আছে? দেখেন তো কোনটা ঠিক আছে? প্রথমটা ঠিক আছে না পরেরটা ঠিক আছে? যেটা ঠিক থাকবে সেইটা অনুসারে নামকরণ করব। দেখেন শিকা, শিকা শব্দ থেকে শিকে, অর্থাৎ তালব্য শ এর ঋষি এ পাশে আছে, এই পাশেও তালব্য শ এর ঋষি, অর্থাৎ প্রথম বর্ণের সাথে যে কারটা আছে সেই কারটা ঠিক আছে। অর্থাৎ প্রথমটার সাথে যখন ঠিক থাকবে, এই যে প্রথমটা দেখেন ঠিক, প্রথমটা ঠিক মানে সেটা হচ্ছে কি? সেটা প্রগত। এরপর দেখেন পরেরটাতে কি আছে? ভয় রস্যু লয়াকার, এই যে ভ আর ল, এই যে ভ ল। এবার দেখেন ভয়ের সাথে কি আছে? রস্যুকার আছে। এই পাশে এসে ভয়ের সাথে ওকার আছে। এই পাশে আকার, লয়ের সাথে আকার ছিল, এই পাশে দেখেন লয়ের সাথে আকার আছে। তাহলে এই পাশে ঠিক আছে কোনটা? ঠিক আছে দেখেন পরেরটা। পরেরটা ঠিক মানে সেটা কি? সেটা হচ্ছে পরাগত। পরেরটা ঠিক মানেই পরাগত। এরপরে আসেন দেখেন বিলাতি শব্দ, দেখেন এই যে বৈরিশি, বৈরিশি বি। এবার দেখেন তৈরিশি, তৈরিশি, দেখেন এই পাশেও তৈরিশি, এই পাশেও তৈরিশি, দুই পাশে ঠিক আছে। কিন্তু লয় আকারটা হয়ে গেছে লয় রস্য ইকার, অর্থাৎ এই মাঝের যে ল বর্ণ, এই ল বর্ণের সাথে যে আকারটা ছিল সেই আকারটা রস্য ইকার হয়ে গেছে। মধ্যেটা কি এবার ঠিক আছে?
না, মধ্যেটা এবার কিন্তু ঠিক নাই। তাহলে মধ্যেটা যেহেতু ঠিক নেই, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো মধ্যগত। কি বলবো? মধ্যগত। এবার দেখেন আছে কি ধোঁকা। লক্ষ্য করেন ধোঁকা, ধওকার কয়াকারে কা, ধোঁকা। তাহলে এবার একটু দেখেন, এই যে ধ আছে ক আছে, ধ আছে ক আছে, এবার দেখেন ধয়ের সাথে ওকার ছিল, ধয়ের সাথে রস্যুকার হয়েছে। ধয়ের সাথে আকার ছিল, ধয়ের সাথে মানে কয়ের সাথে আকার ছিল, কয়ের সাথে ওকার হয়েছে। অর্থাৎ এই জায়গাতে ধ এবং ক, এই পাশে ছিল ওকার আকার, ওই পাশে হয়ে গেল রস্যুকার ওকার। অর্থাৎ এই পাশে আর কোনোটাই ঠিক নেই। অর্থাৎ সেটা হচ্ছে অনন্য। কথা বুঝলেন কিনা? দেখেন আমি বলেছি আপনাদেরকে যে প্রথমটা, প্রথম বর্ণের কার যদি ঠিক থাকে তাহলে সেটা হবে কি, প্রথমটা ঠিক মানে কি, প্রথম বর্ণের যে কারটা আছে সেই কারটা যদি উভয় পাশে ঠিক থাকে তাহলে সেটা হবে প্রগত। পরেরটা যদি ঠিক থাকে তাহলে সেটা হবে পরাগত। আর যদি মধ্যেরটা ঠিক না থাকে তাহলে সেটা হবে মধ্যগত। আর যদি কোনোটাই ঠিক না থাকে তাহলে সেটা হবে অনন্য। বুঝলেন কিনা বলেন? একটু নোট করে নেবেন। কমপ্লিট? কমপ্লিট হলে একটু ডান লিখবেন। ওকে, ডান, কমপ্লিট। ধন্যবাদ সবাই। এবার আসেন, লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করবেন। দেখেন আমরা কিন্তু এখানে সরাগম পড়েছি, সরলোপ পড়েছি, স্বরসঙ্গতি পড়েছি, অপিনিহিতি পড়েছি, অভিশ্রুতি পড়েছি, তারপরে অসমীকরণও পড়েছি। অর্থাৎ এখানে আমরা সবগুলোই পড়েছি। সবগুলো পড়েছি, আমাদের স্বরধ্বনিগত মানে পরিবর্তন কমপ্লিট, টোটালি কমপ্লিট। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন কোনগুলো। যেমন বলছে কি ব্যঞ্জন, ব্যঞ্জন। আচ্ছা, প্রথমে লিখি ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। তারপরে 2 নম্বরে লিখবো কি ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। তারপরে লিখবো কি ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন দ্বিত্বতা। তারপরে লিখবো কি ব্যঞ্জন, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। তারপরে লিখবো অন্তর্হতি, অন্তর্হতি। তারপরে লিখবো অন্তর্হতির পরে কি আছে, অন্তর্হতির পরে আছে সমীভবন। তারপরে আছে বিষমীভবন। তারপর আছে রকার লোপ। তারপর আছে হকার লোপ। ওকে, তাহলে এখানে আমরা মোট 9 ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখেন আমরা চেষ্টা করি কতটুকু আজকে শেষ করতে পারি। দেখেন তাহলে ধ্বনি বিপর্যয়, দেখেন এখানে যে টপিকগুলো আছে সেগুলো একেবারে ছোট ছোট, খুব সহজে পড়া যায়। হুম, আপনাকে এই শব্দগুলোর সম্পর্কে একটু পরিচয় হতে হবে। যেমন ধ্বনি বিপর্যয়, বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা। অর্থাৎ ধ্বনির মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটবে, আগেরটা পরে যাবে, পরেরটা আগে আসবে। হুম, শব্দের মাঝে যে কটা বর্ণ আছে সে কটাই থাকবে, কিন্তু আগে পিছে হয়ে যাবে। যেমন দেখেন বলছি কি লাফ, এই লাফ থেকে হয়ে গেল কি, লাফ থেকে হয়ে গেল ফাল, লাফ থেকে হয়ে গেল ফাল। দেখেন চমৎকার, চমৎকার হয়ে গেছে, চমৎকার হয়ে গেছে মচৎকার, মচৎকার। দেখেন শব্দটা ছিল কি, শব্দটা ছিল হচ্ছে
পিচাস। পিচাস, পিচাস থেকে হয়ে গেছে পিশাচ। পিশাচ, সরি, পিশাচ থেকে হয়ে গেছে কি পিশাচ। পিশাচ থেকে হয়ে গেছে পিচাস। পিচাস। দেখেন শব্দটা ছিল লুতলুতা, সরি তুলতুলা। তুলতুলা, এই তুলতুলাটা হয়ে গেছে কি লুতলুতা। লুতলুতা, লুতলুতা হয়ে গেছে। অর্থাৎ দেখেন এই যে এই লটা কি হইলো? লটা আগে ছিল, ফটা পরে ছিল, কিন্তু ফটা আগে আসলো, লটা পরে গেল। চর ম, দেখেন এই যে চটা আগে ছিল, চটা চলে গেছে পরে, মটা পরে ছিল, মটা চলে আসছে আগে। পিচাস শব্দের দিকে তাকান, পিচাস, এই পিচাস শব্দ দেখেন, এই যে তালব্য শটা ছিল পরে, চটা আগে, চটা ছিল পরে, চ আসছে আগে, তালব্য শ গেছে পরে। এই যে ত আর ল দেখেন জাস্ট আগে পিছে হয়ে গেছে। অর্থাৎ শব্দের মাঝে যে কটা বর্ণ আছে সে কটাই বর্ণ থাকবে, কিন্তু জাস্ট কি করবে, ব্যঞ্জনগুলো স্থান পরিবর্তন করবে। যখন ব্যঞ্জনগুলো স্থান পরিবর্তন করে তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তখন সেটা কি বলা হয়? তখন সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তা ধ্বনি বিপর্যয়টা কি বলছি? ব্যঞ্জনগুলো জাস্ট স্থান পরিবর্তন করবে। ব্যঞ্জন স্থান পরিবর্তন মানেই হচ্ছে ধ্বনি বিপর্যয়। ওকে, এরপরে আসেন 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি ব্যঞ্জন বিকৃতি। লক্ষ্য করেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতিটা কি জিনিস? দেখেন ব্যঞ্জন বিকৃতিটা কি জিনিস। বিকৃতি, বিকৃতি মানে আমরা একটা কাজ করি না, আমরা আমাদের অনেক বন্ধু আছে, বান্ধবী আছে, যাদের নামকে আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ নামের কোনো একটা বর্ণকে চেঞ্জ করে দিই। ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে আমরা সেটাকে কি মজা নেই। যেমন দেখেন বলছি শব্দটা হচ্ছে কবি, এই যে কবি, এই কবিটারে আপনি কবি না বলে বলছেন ওই ও তো কবি না, ও হচ্ছে গবি, গবি। দেখেন তো এই যে দেখেন এই কবি শব্দের উচ্চারণ আর গবি শব্দের উচ্চারণ কি এক হইল? এক হইল না, এক হয় নাই। অর্থাৎ এই যে দেখেন কটারে আপনি গ বানাই দিলেন, বানাই দিয়ে দেখেন এই সুন্দর একটা শব্দটারে আপনি কি করছেন, বিকৃত করছেন, নষ্ট করছেন। এই বিকৃত করা অর্থাৎ শব্দের মাঝে কোনো একটা ব্যঞ্জনকে দেখেন, আনকমন একটা ব্যঞ্জন, কথা বুঝছেন, আনকমন একটা ব্যঞ্জন, আনকমন, কারোর সাথে কোনো মিল নাই, অর্থাৎ এই শব্দে ক ডাবল নাই, ক একটাই, সিঙ্গেল একটা বর্ণ, সেই একটা বর্ণরে আপনি অন্য আরেকটা বর্ণে রূপান্তর করে দিলেন। এটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে, শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জনকে অন্য ব্যঞ্জনে রূপান্তর করা, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তাহলে দেখেন কেমন, বলছি ধোবা, এই ধোবা থেকে হয়ে গেল কি, ধোবা থেকে হয়ে গেল ধোপা। ধোবা থেকে ধোপা। ধাইমা থেকে, ধাইমা থেকে কি, ধাইমা থেকে দাইমা। দাইমা, ধাইমা থেকে দাইমা। তারপর হচ্ছে কবাট থেকে, কবাট থেকে কপাট। কবাট থেকে কপাট। লেবু থেকে, লেবু থেকে নেবু। তাহলে দেখেন এই যে যে শব্দগুলো আমি লিখেছি, এই শব্দগুলো সব কি, সব হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। সব হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। দেখেন সবগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। দেখেন খুব সহজ এগুলো, ঠিক আছে, ব্যঞ্জন বিকৃতির উদাহরণ খুব সহজ। তারপর দেখেন ব্যঞ্জন দ্বিত্বতা। ব্যঞ্জন দ্বিত্বতাটা কি জিনিস? ব্যঞ্জন দ্বিত্বতাটা একটু বুঝবেন, হ্যাঁ। ব্যঞ্জন দ্বিত্বতা, এই ব্যঞ্জন দ্বিত্বতাটা তেমন কিছুই না, জাস্ট কি বলবো আমি এটারে, জাস্ট এটা আহ কোন একটা ব্যঞ্জন আর কি ডাবল হয়ে যাবে। যেমন দেখেন একটা শব্দ লিখেছি সকল, এই সকল থেকে হয়ে গেল কি সকল। কোন একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাবে, সকল। দেখেন বিকাল, বিকাল থেকে কি বলছি, বিকাল থেকে বলছি বিকাল, বিকাল। এখানে বলছি কি কিছু, এই কিছু থেকে বলছি কি কিচ্ছু, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু। বলছি পাকা, দেখেন পাকা, পাকা থেকে বলছি কি পাক্কা, পাক্কা। বলছি ছোট, দেখেন ছোট শব্দ থেকে বলছি কি, ছোট শব্দ থেকে বলছি ছোট্ট। তাহলে এই যে এই শব্দ যেগুলো আছে এগুলোকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্বতা, অর্থাৎ কোনো একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাবে, কোনো একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাবে। এই ডাবল হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি ব্যঞ্জন দ্বিত্বতা। ডাবল হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। দ্বিত্বতা বলা হচ্ছে ডাবল হয়ে যাওয়া। সকল থেকে সকল, সকাল থেকে সকাল, বিকাল থেকে বিকাল। ঠিক আছে, ওই সকলে আমন্ত্রিত, বলছি সকলে আমন্ত্রিত। দেখেন এই দ্বিত্বতাটা আসলে কেন ব্যবহার করা হয়, হ্যাঁ, দ্বিত্বতাটা আসলে কেন ব্যবহার করা হয়? দেখেন আমরা যখন কোনো একটা শব্দকে জোর প্রয়োগ দেই, মানে কোনো একটা শব্দের উপর যখন জোর দিতে যাই, তখন আমরা সেখানে দ্বিতীয়তা শব্দটা ব্যবহার করি। বলছি যে সকালে মানে বলছি যে এখন একটু দেখা করো,
ব্যক্তি বলছে কি, অপর মানে ওই পাশের ব্যক্তিটা বলছে সকালে আসবো, তখন আমি বলছি এক্ষুনি আসো। এই এক্ষুনি আসো এটা কি? এখন থেকে বলছি এখন আসো, এখন না এসে এবার বলছে কি এখন আসো। অর্থাৎ এটা জোর প্রয়োগ করা হচ্ছে, বা সে তখন বলছে কি যে সকাল না সকালেই যাব। অর্থাৎ এটা হচ্ছে জোর প্রয়োগ করা। এই জোর প্রয়োগ করার ক্ষেত্রে ব্যঞ্জন দ্বিত্বতা হয়। কথা বুঝেছেন? জোর করার ক্ষেত্রে ব্যঞ্জন দ্বিত্বতা হয়। বুঝলেন কিনা? বুঝলেন কিনা বলেন। স্যার এটা কই? নাই তো। বুঝছেন সবাই? ধন্যবাদ, সবাই বুঝেছেন। ওকে, এরপরে আসেন দেখেন পরের যেটা আছে। পরেরটা কি আছে একটু আমরা দেখি। তাহলে আমরা এখানে ধ্বনির বিপর্যয় পড়লাম, ব্যঞ্জন বিকৃতি পড়লাম, ব্যঞ্জন দ্বিত্বতা পড়লাম। এবার আমরা পড়বো দেখেন ব্যঞ্জন চ্যুতি আর অন্তর্হতি। এই দুইটা বিষয় একটু দেখবো, লক্ষ্য করেন। ব্যঞ্জন চ্যুতি আর অন্তর্হতি। আচ্ছা, ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি কি আর অন্তর্হতি কি? ব্যঞ্জন চ্যুতি আর অন্তর্হতি দুইটা একটা কমন জিনিস, ঠিক আছে? দুইটাতে একটা কমন ব্যাপার থাকবে, সে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আহ ব্যঞ্জন বর্ণ লোপ পাবে। কথা বুঝলেন? ব্যঞ্জন বর্ণ লোপ পাবে, দুইটাতেই ব্যঞ্জন বর্ণ লোপ পাবে। এই লোপ পাওয়াটা কেমন দেখেন। এই যে ব্যঞ্জন চ্যুতিতে যেটা যে ঘটনাটা ঘটবে এরকম। কেমন? বলছি বড় দাদা, বড় দাদা থেকে বড়দা। বলছি জীবনানন্দ, বলছি জীবনানন্দ, জীবনানন্দ। বলছি বৌ দিদি, বৌ দিদি থেকে বলছি কি বৌদি, বৌদি। এবার দেখেন এখানে বলছি কি, এখানে বলছি ফাল্গুন, ফাল্গুন থেকে বলছে কি ফাগুন, ফাগুন। ফাল্গুন থেকে বলছে ফাগুন। বা আপনি দেখেন বলছি মজদুর, মজদুর থেকে বলছে কি মজুর, মজুর। বলছি আলাহিদা, আলাহিদা থেকে বলছে কি আলাদা, আলাদা। একটু দেখবেন, মজার ব্যাপার হলো দেখেন একটু তাকান। এখানে হচ্ছে বড় দাদা, দেখেন দাদা, দুইটা সেম উচ্চারণের থেকে একটা লোপ পেয়েছে। দেখেন জীবন আনন্দ, দেখেন এই যে দন্তন্য একার, এই যে দন্তন্য, অর্থাৎ এখানেও দন্তন্য আছে এখানেও দন্তন্য আছে, দুইটা সেম উচ্চারণ, দুইটা সেম ধ্বনি, সেম ধ্বনি। এই দুইটা সেম ধ্বনি থেকে দেখেন একটা ধ্বনি লোপ পেয়েছে আরেকটা আছে। এই যে এইটা আছে এটা লোপ পেয়েছে। দেখেন বউ দিদি, দুইটা সেম উচ্চারণের ধ্বনি, দুইটা সেম উচ্চারণের ধ্বনি থেকে একটা আছে একটা লোপ পেয়েছে। দেখেন ফাল্গুন শব্দের দিকে তাকান, এই জায়গাতে একটা শব্দ ছিল, বর্ণ ছিল ল। এই ল বর্ণটা এই জায়গাতে এসে লোপ পেয়েছে। দেখেন তো এখানে ল দুইটা নেই, একটাই আছে ল। এখানে দেখেন মজদুর, এখানে একটা দ বর্ণ ছিল, এই বর্ণটা এই পাশে এসে লোপ পেয়ে গেছে। একটাই ছিল, এই পাশে বর্ণ একটাই ছিল। আর এই পাশে দেখেন আলাহিদা, দেখেন হয় ঋষিকারটা ছিল, এই পাশে এসে সে হটা উঠে গেছে, এই হটা এখানে নাই। অর্থাৎ হ এই শব্দে একটাই ছিল। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে সমউচ্চারণের দুইটা থেকে লোপ পাচ্ছে, আবার শব্দের মধ্যে একটা বর্ণ আছে সেই একটা বর্ণটাও লোপ পাচ্ছে। যখন সমউচ্চারণের দুইটা বর্ণ থেকে একটা লোপ পাবে তখন সেটাকে বলবো ব্যঞ্জনচ্যুতি। আর যখন একটা আনকমন বর্ণ ছিল সেই বর্ণটা লোপ পাচ্ছে সেটাকে বলবো অন্তর্হতি। বুঝলেন কিনা বলেন।
বুঝলেন কিনা একটু বলবেন। সবাই কি বুঝছেন? ধন্যবাদ, সবাই বুঝেছেন। এবার আসেন, তাহলে দেখেন, এখানে আমরা ব্যঞ্জনচ্যুতি আর অন্তর্হতি দুইটা ব্যাপার বুঝলাম। এবার আছে আমাদের 6, 7, 8, 9, এই ব্যাপারটা একটু দেখি। লক্ষ্য করেন, সমীভবন। সমীভবন মানে কি? সমীভবন মানে হচ্ছে সমান করা। সহজে মনে রাখবেন, সমীভবন মানে সমান করা। বিষমীভবন মানে কি? বিষমীভবন মানে সমান অসমান করা। অসমান করা অর্থাৎ আমি যদি সহজভাবে বলতে চাই, এই যে এই পাশে এসে যদি সমান হয়ে যায় তাহলে সেটা হবে সমীভবন। এই পাশে এসে যদি অসমান হয় সেটা হবে বিষমীভবন। অর্থাৎ এই পাশে সমান আছে, এই পাশে এসে অসমান হবে। এই পাশে অসমান ছিল, এই পাশে এসে সমান হবে। অর্থাৎ এই পাশে যদি সমান হয় তাহলে এই পাশে অসমান ছিল, অসমানটা সমান হয়েছে সমীভবন। সমানটা অসমান হয়েছে বিষমীভবন। কথা হচ্ছে এইটা, আর কিছুই না। কথা এতটুকুই, আর কিছুই না। দেখেন, আমি শব্দ লিখছি, কি শব্দ লিখছি দেখেন, লাল। লাল থেকে হয়ে গেল নাল। লাল থেকে নাল। শব্দটা লিখছি শরীর। দেখেন, এই শরীর থেকে হয়ে গেল কি? শরীর থেকে হয়ে গেল শরীর। বলছি দেখেন, লাঙল। এই লাঙল থেকে লিখছি কি? লিখছি হচ্ছে নাঙল। নাঙল। তাহলে দেখেন, এই জায়গাতে আপনাদেরকে আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি সেটা দেখেন। এই যে ল কয়টা? ল হচ্ছে দুইটা। দুইটা ল এর মধ্যে একটা ল ঠিক আছে, আরেকটা ল ন হয়ে গেছে। দুইটা র এর মধ্যে একটা র ঠিক আছে, আরেকটা র চেঞ্জ হয়েছে। দুইটা ল এর মধ্যে একটা ল ঠিক আছে, আরেকটা ল চেঞ্জ হয়েছে। অর্থাৎ দুইটা সমবর্ণের মানে সম উচ্চারণের ধ্বনি অসমান হয়ে গেছে, অসমান হয়েছে। এই জন্য এগুলোকে বলছি কি? এগুলোকে বলছি বিষমীভবন। বিষমীভবন। এখন আপনার কাছে একটা কনফ্লিক্ট লাগতে পারে, সেটা হচ্ছে লেবু। এই লেবু থেকে আপনাকে একটু আগে দেখালাম নেবু, এটাকে দেখিয়েছিলাম ব্যঞ্জন বিকৃতি। বিকৃতিতে দেখিয়েছিলাম, ব্যঞ্জন বিকৃতিতে দেখিয়েছিলাম। কেন? দেখেন, এখানে এখন আপনার কাছে মনে হতে পারে এই যে লাল লটা ন হচ্ছে, এটা তো বিষমী ভবন আপনি বললেন, এটা বিষমী ভবন না কেন? দেখেন, এখানে দুইটা সম উচ্চারণ, সেম উচ্চারণ, দুইটা বর্ণ, একটা ঠিক আছে আর একটা চেঞ্জ হচ্ছে। সমান থেকে অসমান হচ্ছে, তাই এটা বিষমী ভবন। কিন্তু এই জায়গাতে ওইরকম কোনো ব্যাপার না। এই জায়গাতে ল একটাই আছে। আমি বলেছিলাম একটা আনকমন বর্ণ যদি অন্য বর্ণে পরিণত হয়ে যায় তাহলে সেটাকে বিকৃতি বলে। দেখেন, আমি এই কথাটা আপনাকে একটু আগে বলেছিলাম যে একটা আনকমন বর্ণ অন্য বর্ণে পরিণত হবে, তখন সেটাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে? তাহলে এই দুইটা জায়গাতে আপনি কখনো কনফ্লিক্ট হবেন না, কখনো আপনি দ্বিধান্বিত হয়ে যাবেন না, কনফিউজড হবেন না। ওকে? বুঝলেন কিনা একটু বলেন। ওকে, বুঝছেন। এবার আসেন দেখেন, আমাদের ক্যামেরাতে ব্যাটারি চেঞ্জ করতে হবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আপনারা কেউ লাইভ নেই অন্ধকার বলে চলে যাবেন, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আপনারা থাকবেন সাথেই। আমরা যে কোনো সময় ব্যাটারিটা চেঞ্জ করব। ঠিক আছে? আপনারা 27 মিনিট চলবে? কোন কি? ওকে, অতক্ষণ লাগবে না। হ্যাঁ, অতক্ষণ লাগবে না। আচ্ছা, ওকে। তাহলে এবার আসেন দেখেন, সমীভবনটা কি? সমীভবন মানে কি? সমীভবন মানে সমান করা। দেখেন, বলছি পদ্ম। একটু লক্ষ্য করবেন, পদ্ম। ঠিক আছে? পদ্ম থেকে পদ্ম। 2 নম্বরটা দেখবেন কি? উল্লেখ থেকে উল্লেখ। 3 নম্বরটা দেখবেন সত্য থেকে সোচ্চ। দেখেন, আমি এখানে 3টা শব্দ লিখেছি, দেখেন তো। একটু তাকাবেন, হ্যাঁ? একটু বোঝার চেষ্টা করবেন এই জায়গায়। এখানে একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমি আহ কোনটা বুঝেননি আমি তো বুঝতে পারছি না। আমি বলেছি এখানে যে
এই পাশ থেকে এই পাশে এসে যদি দুইটা বর্ণ সমান হয়ে যায় তাহলে সেটাকে সমীভবন বলবো। এই কথাটা আমি বলেছিলাম। দেখেন, আপনি একটু এদিকে লক্ষ্য করেন, আমি এখনো পড়ার মধ্যেই আছি, সমস্যা নেই, টেনশন নিয়েন না। দেখেন তো, এই পাশে দ আর ম ছিল না? দ আর ম, দেখেন দ আর ম যুক্ত অবস্থায়, আর এই পাশে এসে কি হয়ে গেল, দয়ে দয়ে হয়ে গেল। দেখেন এই পাশে কি হয়েছিল, খণ্ডত আর ল ব্যঞ্জন ছিল, আর এই পাশে এসে কি হইলো, এই পাশে এসে লয়ে লয়ে হইলো। দেখেন এই পাশে ছিল ত, তয়ের সাথে ছিল জ, আর এই পাশে এসে সেটা হয়ে গেল কি, চয়ের সাথে চ। দেখেন এখানে দুইটা আলাদা বর্ণ কিনা আর এখানে দুইটা সেম বর্ণ কিনা, দুইটা আলাদা বর্ণ কিনা, দুইটা সেম বর্ণ কিনা, দুইটা আলাদা বর্ণ কিনা, দুইটা সেম বর্ণ কিনা। দেখেন তো, এই পাশে দুইটা আলাদা বর্ণ, কিন্তু এই পাশে যে দুইটা সেম বর্ণ হয়ে গেছে। যখন দুইটা সেম বর্ণ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো সমীভবন। অসমান থেকে সমান হওয়া মানে কি, কি বলবো, সমীভবন বলবো, সহজ কথায় সমীভবন বলবো, সমীভবন। ঠিক আছে। এখন আসেন দেখেন, এই যে পদ্ম থেকে পদ্ম বলছি, অর্থাৎ এই যে দ আর ম যুক্ত অবস্থায় আছে, এই পাশে এসে সেটা দ এর সাথে দ যুক্ত হইলো। অর্থাৎ এইটা দেখেন, লক্ষ্য করেন, এই যে দেখেন, দ এর সাথে ম যুক্ত, আর এখানে কি, দ এর সাথে দ যুক্ত। এখানে আলাদা ছিল, এখানে সেম হয়েছে, এখানে আলাদা ছিল, এখানে সেম হয়েছে, এখানে আলাদা ছিল, এখানে সেম হয়েছে। অর্থাৎ এইখানে এই ধরনের পরিবর্তন ঘটেছে। তাহলে এটাকে কি বলবো, কি বলবো, এটাকে কোন ধরনের পরিবর্তন বলবো, সমীভবন বলবো। কি বলবো, সমীভবন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু আওয়াজ দিন তো, বুঝতেছেন কিনা। ওকে, বুঝতেছেন, ধন্যবাদ। তাহলে এবার একটু দেখেন, একটু মনোযোগ দেবেন। দেখেন তো, এখানে প্রথম বর্ণ কি ছিল, এখানে প্রথম বর্ণ ছিল দ, এখানেও দেখেন প্রথম বর্ণ দ। দেখেন দুইটাই ঠিক আছে, প্রথম বর্ণ ঠিক আছে। এবার দেখেন এই জায়গায় দেখেন দ্বিতীয় বর্ণ ম, এই জায়গাতে দ্বিতীয় বর্ণ দ। অর্থাৎ প্রথম বর্ণ ঠিক আছে, দ্বিতীয় বর্ণ ঠিক নাই। অর্থাৎ প্রথম বর্ণটা যে বর্ণ ছিল ওই বর্ণটাই আছে, এবং দ্বিতীয় বর্ণটা প্রথম বর্ণকেই অনুসরণ করেছে। দেখেন তো, আপনাদেরকে আমি একটু আগে যখন স্বরসঙ্গতি পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে প্রথমটা ঠিক মানে কি, প্রথমটা ঠিক মানে সেটা হচ্ছে প্রগত। অর্থাৎ এইটা যে পরিবর্তন, এটাকে বলবো কি, প্রগত সমীভবন। কি বলবো, প্রগত সমীভবন, প্রগত সমীভবন। এবার দেখেন এখানে যে খণ্ডত ছিল, খণ্ডত, এখানে দেখেন খণ্ডতটা হয়ে গেল কি, হয়ে গেল ল। আর এখানে দেখেন লটা লই আছে, অর্থাৎ এখানে দ্বিতীয় যেটা সেটা ঠিক আছে, প্রথমটা দেখেন ঠিক নাই। অর্থাৎ পরেরটা ঠিক। এখানে যখন পরেরটা ঠিক হবে তখন সেটাকে বলবো কি, তখন সেটাকে বলবো পরাগত সমীভবন। পরাগত সমীভবন। দেখেন, পরাগত সমীভবন। আচ্ছা, এরপরে আসেন, দেখেন লক্ষ্য করেন, যদি এরপরে দেখেন, এখানে একটু লক্ষ্য করেন, এই যে ত আর এটা কি চ, এটা জ, এটা কি চ। দেখেন এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই। অর্থাৎ এই জায়গাতে যে চেঞ্জটা হয়েছে, দুইটা আলাদা বর্ণ সেম বর্ণ হয়েছে, কিন্তু কেউ কাউকে অনুসরণ করেনি। যখন কেউ কাউকে অনুসরণ করলো না, আমরা দেখেছি কোনোটাই ঠিক নেই, মানে কি সেটা অনন্য মানে অনন্য সমীভবন, অনন্য সমীভবন। এতটুকু বুঝলেন কিনা একটু বলেন। সমীভবনটা তিন প্রকার, ঠিক আছে? এতটুকু বুঝলেন কিনা একটু বলেন। কিরে বাবা, কার আবার বিয়ে বাঁধলো? তাহলে এতটুকু বুঝছেন সবাই, বুঝেছেন? আচ্ছা, বিষমীভবন আর ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, এটা আমি বলছি, সমস্যা নেই। যদি একবার বলছি আবার বলছি, সমস্যা নেই। দেখেন, এতটুকু সবাই নিশ্চয় বুঝেছেন। এবার আসেন, আমি বলেছিলাম যে দুইটা সমান বর্ণ অসমান হবে। এই যে দেখেন, দুইটা সমান বর্ণ অসমান বর্ণে পরিণত হয়েছে, মানে এটা কি, মানে এটা হচ্ছে বিষমীভবন। দুইটা সম উচ্চারণের ধ্বনি অসমান বর্ণে পরিণত হবে।
সমান থেকে অসমান হয়ে যাবে, সেটা বিষমী ভবন। আর এই বিকৃতিতে দেখেন তো, আপনার এই যে ল, এই ল এই জায়গাতে কয়টা আছে? ল এই জায়গাতে দেখেন দুইটা আছে, দুইটা। দুইটা ল এর মধ্যে একটা ল ঠিক আছে, আরেকটা চেঞ্জ হয়েছে। আর এই জায়গাতে দেখেন ল কয়টা আছে? ল একটাই আছে, সেই লটা চেঞ্জ হয়েছে। আপনাকে আমি বলেছি যে ব্যঞ্জন বিকৃতি হচ্ছে একটা আনকমন বর্ণ অন্য বর্ণে পরিণত হবে। আনকমন বর্ণ অন্য বর্ণে পরিণত হবে, সেটা কি? সেটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর বিষমী ভবনের ক্ষেত্রে বলেছে কি, দুইটা সম উচ্চারণের ধ্বনি অন্য ধ্বনিতে পরিণত হবে, অর্থাৎ সমান থেকে অসমান হয়ে যাবে, সেটা হচ্ছে বিষমী ভবন। কথা বুঝেছেন? দেখেন এই জায়গাতে দুইটা করে বর্ণ আছে, র দুইটা। এই দুইটা র এর মধ্যে একটা র ঠিক আছে, আরেকটা র চেঞ্জ হয়েছে। দুইটা ল এর মধ্যে একটা ল ঠিক আছে, আরেকটা ল চেঞ্জ হয়েছে। এখানে তো ওই রকম না, এখানে একটা ল আছে, একটা ব আছে, আলাদা আলাদা বর্ণ। এই আলাদা বর্ণের মধ্যে কোনো একটা বর্ণ যদি অন্য বর্ণে পরিণত হয়ে যায়, তখন সেটাকে ব্যঞ্জন বিকৃতি বলে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। এবার মনে হয় বুঝেছেন, ঠিক আছে? এবার মনে হয় বুঝেছেন। আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হকার লোপ। হকার লোপটা আমরা একটু আচ্ছা, হকার লোপটা দেখি আগে। হকার লোপ, এই হকার লোপটা কি দেখেন, হকার লোপটা কি? অর্থাৎ শব্দ থেকে হ বর্ণটা লোপ পাবে। হকার লোপ মানে শব্দ থেকে শব্দ থেকে হ বর্ণ লোপ পাবে। হ বর্ণ লোপ পাবে। হ বর্ণ লোপ পাবে। কেমন দেখেন, শব্দ থেকে হ বর্ণ লোপ পাবে কেমন? কেমনে? বলছে কি, বলছে আল্লাহ। আল্লাহ থেকে বলছে কি আল্লাহ। বলছে কি শাহ। শাহ থেকে বলছে কি শাহ। শাহ বলছি। বা বলছি কি দেখেন, বলছি সিপাই। সিপাহী থেকে বলছি কি সিপাই। সিপাই, সিপাই বলছি। তাহলে দেখেন এই যে শব্দ থেকে কি লোপ পাচ্ছে? হ লোপ পাচ্ছে। হ লোপ পাচ্ছে। হ লোপ পাচ্ছে, ঠিক আছে? হ লোপ পাচ্ছে। যখন হ লোপ পাবে, তখন সেটাকে বলবো কি হকার লোপ। হকার লোপ। বা এই যে দেখেন, একটু আগে আমরা দেখলাম আলাহিদা। আলাহিদা, এই আলাহিদা শব্দ কিন্তু হ লোপ পাচ্ছে। আলাদা, এই আলাহিদা শব্দ কিন্তু হটা লোপ পাচ্ছে। শব্দ থেকে হ লোপ পাওয়া মানেই সেটা হকার লোপ। এখন যদি আপনি অপশনে হকার লোপ না পান, সেক্ষেত্রে আপনি কি দেবেন? সেক্ষেত্রে আপনি অন্তর্হতি দেবেন। অন্তর্হতি কি? অন্তর্হতি হচ্ছে শব্দের মধ্যে থেকে একটা আনকমন ব্যঞ্জন লোপ পাবে। শব্দের মধ্যে থেকে একটা আনকমন ব্যঞ্জন লোপ পাবে। দেখেন শব্দের মধ্যে থেকে একটাই বর্ণ আছে হ, সেটা লোপ পেয়েছে। একটাই বর্ণ আছে হ, সেটা লোপ পেয়েছে। অর্থাৎ শব্দের মধ্যে থেকে যখন হ বর্ণটা লোপ পাবে, তখন সেটাকে আপনি অন্তর্হতি বলবেন। আবার এটাকে আপনি স্পেসিফিক ভাবে যদি বলেন, তাহলে বলবেন হকার লোপ। আর হকার লোপ যদি না পান, তাহলে সেটাকে আপনি অন্তর্হতি বলবেন। বুঝলেন কিনা বলেন? একটু আওয়াজ দেবেন, বুঝলেন কিনা। এখানে সিম্পল কথা বলেছি, একেবারে সিম্পল কথা। ওকে, এরপরে আসেন। আরেকটা আছে, সেটা হচ্ছে রকার লোপ। রকার লোপ। র কার লোপ। এই রকার লোপটা কি দেখেন, রকার লোপ হচ্ছে র বর্ণ লোপ পাবে। র বর্ণ, র বর্ণ বলেছি, র বর্ণ লোপ পাবে। রেফ না কিন্তু, র বর্ণ লোপ পাবে। এবং পরের ব্যঞ্জন দ্বিত্ব হবে। পরের ব্যঞ্জনটা কি হবে? দ্বিত্ব হবে। দেখেন, পরের ব্যঞ্জন দ্বিত্ব হবে কেমনে? বলছি, বলছি করলাম থেকে হয়ে গেল কি করলাম। মারলাম, মারলাম। ধরলাম, ধরলাম। দেখেন এই যে র,
এই যে দেখেন এই রটা লোপ পাচ্ছে এবং র এর পরে যে বর্ণটা আছে সেই বর্ণটা ডাবল হচ্ছে। রটা লোপ পাচ্ছে, র এর পরে যে বর্ণটা সেটা ডাবল হচ্ছে, রটা লোপ পাচ্ছে, র এর পরে যেটা আছে সেটা ডাবল হচ্ছে। এটাকে বলা হচ্ছে রকার লোপ। এটাকে কি বলা হচ্ছে? রকার লোপ বলা হচ্ছে। বুঝলেন কি না বলেন? বুঝলেন কি না? একটু আওয়াজ দেন। আপনাদের মুখ খুলে দিয়েছি, বলেন বুঝলেন কি না। সমীভবনে মূলত যুক্ত বর্ণ হয়, ঠিক আছে। সমীভবনে যুক্ত বর্ণ হয়, দেখেন আমি যদি দেখাই তাহলে এই রকম একটু লক্ষ্য করেন। বলছি ভর্তা, ভর্তা থেকে হয়ে গেল ভত্তা। একটু লক্ষ্য করেন, ভর্তা থেকে হয়ে গেল কি ভত্তা। এখন এই জায়গাতে দেখেন এখানে বর্ণ দুইটা যুক্ত অবস্থায় কি কি আছে, র আছে আর কি আছে, ত আছে, ত। র আর ত যুক্ত আকারে আছে, কি র মানে কি রেফ। এখানে কিন্তু রেফ কিন্তু পূর্ণ বর্ণ না, রেফটা কিন্তু পূর্ণ বর্ণ না, ঠিক আছে। ওটা হচ্ছে যুক্ত বর্ণ। আর এই জায়গাতে র কার লোপে র হচ্ছে পূর্ণ বর্ণ, দেখেন এখানে কিন্তু রেফ আকারে নেই র। র হচ্ছে পূর্ণ বর্ণ। যখন পূর্ণ বর্ণ লোপ পাবে এবং তার পরের ব্যঞ্জনটা দীপ্ত হবে তখন সেটাকে বলবো রকার লোপ। আর অন্যদিকে দেখেন এই জায়গাতে র আর ত এটা যুক্ত অবস্থায় আছে, দুইটা আলাদা বর্ণ। এই দুইটা আলাদা বর্ণ দেখেন এই জায়গাতে দুইটা সেম বর্ণে পরিণত হয়েছে, সেম বর্ণে পরিণত হয়েছে। এই জন্য এটাকে বলবো কি, এটাকে বলবো সমীভবন, আর এটাকে বলবো রকার লোপ। সমীভবন, আর এটাকে কি বলবো, রকার লোপ বলবো। এবং সমীভবনের মধ্যে কোন সমীভবন? এটা হচ্ছে পরাগত সমীভবন, পরাগত 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 সমীভবন, ঠিক আছে। এটাকে বলবো পরাগত সমীভবন, আর এটাকে বলবো রকার লোপ। পরাগত সমীভবন আর রকার লোপ। তাহলে বলেন, এখানে শেষ করি তাহলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। হুম, বেশ করেন।